তোমারা বুলাবা আ গয়া। আজ থেকে আমি তোমার, তুমি আমার, আর কেউ না। এর মাঝে আর কেউ ঢুকবে না। বর্তমানে আমরা কিন্তু জ্ঞানগঞ্জের কথা প্রচুর শুনতে পাচ্ছি। জ্ঞানগঞ্জ নিয়ে অনেক মিথ বা মিস ইন্টারপ্রিটেশন করা আছে। মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে জ্ঞানগঞ্জ উচ্চকোটির মহাত্মাদেরই জায়গা, সেখানে সাধারণ মানুষের প্রবেশের কোনো অধিকার নেই। এটাই তো আমরা জানি যে সাধারণ মানুষ যেতে পারবে না সেখানে, তাদের কাছে অদৃশ্য জায়গা। অদৃশ্য জায়গা, ঠিক আছে। এইবার সত্যটা জানো, এই যে কৈলাস পর্বত, এটাও জ্ঞানগঞ্জ। ওনারা ওখানে ঠিক কি শিক্ষা দিচ্ছেন, কি শেখাচ্ছেন? জ্ঞানগঞ্জ ইজ নাথিং বাট আ স্পিরিচুয়াল স্কুল। ওটা হচ্ছে উচ্চতর বিজ্ঞানের জায়গা, উচ্চতর চেতনার জায়গা। তার মানে আগেরগুলো আমরা যাব অ্যাস্ট্রাল ট্রাভেল করে, না সূক্ষ্ম শরীরে না, প্রথম যে স্টেপগুলো স্থূল শরীর। আচ্ছা, স্থূল শরীরে? আমি স্থূল শরীরের কথা বলছি, এবং আমি একাধিকবার অ্যাস্ট্রাল ট্রাভেল করেছি। এবং তোমরা যেটা বলছো জ্ঞানগঞ্জ, আমি সেখানেও প্রবেশ করেছি, কিন্তু সেটা সূক্ষ্ম রূপে, স্থূল রূপে না। ওনারা যদি চায় তবেই আমাদের দর্শন লাভ হবে। ওনারা যদি না চায় আমরা খুঁজেও পাবো না। ওনারা যোগাযোগ করতে চায়, ওরা মানুষ পায় না। কিভাবে আমরা নিজেদেরকে তৈরি করব এই স্টেজে যাতে আমরা পৌঁছতে পারি? ডুইং নাথিং ইজ দ্য বেস্ট সাধনা। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন সাধক অভিজিৎ গুহ। এই পডকাস্টে আমরা আলোচনা করেছি জ্ঞানগঞ্জ নিয়ে। শোনা যায় এই জ্ঞানগঞ্জ নাকি সাধনার সর্বোচ্চ স্তর। প্রচুর রহস্য লুকিয়ে রয়েছে এখানে। কি কি অভিজ্ঞতা হয়েছিল অভিজিৎ বাবুর জ্ঞানগঞ্জে গিয়ে, সে নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। অনেক নতুন কিছু জানতে পারলাম, শুনে দেখতে পারেন। দাদা, সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। কেমন আছেন বলুন? ভালো আছি, তুমি কেমন আছো বলো? আমি ভালো আছি। বলো দাদা, প্রথমেই জানতে চাইবো, একেবারে কর্পোরেট লাইফ থেকে কিভাবে এই স্পিরিচুয়াল জগতে ঢুকে পড়লেন, তারপর জ্ঞানগঞ্জ? প্রথমে তন্ত্র দিয়ে শুরু হয় আমার জীবনটা। তো তন্ত্র শেখা হয়, সেটা প্র্যাকটিস করা হয়। তখন শ্মশানে গিয়ে সাধনা করা থেকে শুরু করে যা যা পুনশ্চীকরণ, যা যা তন্ত্র আছে সেগুলো করতে থাকি। এবার এগুলো করতে করতে মোটামুটি একটা টাইম আসে যখন বাড়ির চাপে আমাকে সংসারী হতে হয়। আমার এটা প্ল্যানিংয়ে ছিল না যে আমি সংসারী হব, সাধন মার্গেই থাকবো। কিন্তু যেহেতু এক ছেলে, মা একটু ভয় পেয়ে যায়, যা হয় পারিবারিক কারণে, তো তখন বাধ্য হয় যে সংসার জীবনে প্রবেশ করতে। কিন্তু যখন এই সংসার জীবনে প্রবেশ করলাম, তারপরেই হয়ে গেল আমার সমস্যা। এই যে আমার সাধন জীবন থেকে আমি কিন্তু পুরোপুরি সংসারী মানুষ হয়ে গেলাম। তখন আর সাধনার সেই আমার যে পোটেনশিয়ালিটি, সেটা কিন্তু মিসিং হয়ে গেল। এবং বলতে গেলে 10-11 বছর একদম আমি সাধনার বাইরে ঘোর সংসারী মানুষ হয়ে গেলাম। এবার তার সাথে কর্মজগৎ রয়েছে, তার প্রেশার, কাজের চাপ, যা হয় কর্পোরেট ওয়ার্ল্ডের মধ্যে, যা কাজের প্রেশার, টার্গেট, সব মেলানো মেশানো জীবন। তো এইভাবে জীবনটা চলছিল। তো এইভাবে হতে হতে একটা টাইম এলো, এবং আবার সে আদি পরাশক্তি মায়ের কাছে প্রার্থনা করতাম, আমাকে আবার সেই আনন্দময় জীবনে ফিরিয়ে নিয়ে এসো। তো যখন এরকম অবস্থা, তখন পরমাত্মা আমার কাছে একটা জিনিস বলেছিলাম, নিজেকে পুরো সমর্পণ করে দিয়েছিলাম যে আজ থেকে আমি তোমার, তুমি আমার, আর কেউ না। এর মাঝে আর কেউ ঢুকবে না। এবার তুমি আমাকে কি করাবে আমাকে দিয়ে, এবার তুমি সেটা রচনা করো। তারপর থেকে চমৎকারভাবে সব কিছু চেঞ্জ হওয়া শুরু হলো আমার লাইফে। যে সমস্যাগুলো আমার জীবনে ছিল, সেই সমস্যাগুলো সমাধান হওয়া শুরু হলো। এটা মোটামুটি 2009 সাল, 10 সাল এই টাইমের কথা বলছি। এবং সব অলৌকিক কিছু ঘটনা ঘটতে থাকলো, যার মধ্যে দিয়ে রীতিমতো আমাকে বার হতে হলো, এবং অবাক হয়ে যেতাম যে এই ঘটনাগুলো কেন ঘটছে। পরবর্তীকালে এই দৈব খেলা, দৈবের রচনা করা লীলা, সেটা মোটামুটি আমি 5-6 বছর পর বুঝতে পারলাম। কিন্তু কি কি ঘটনা ঘটতো তখন এরকম অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা ঘটতো। একজন বয়স্ক মানুষ হঠাৎ আমার কর্মক্ষেত্রের মধ্যে প্রবেশ করে, এবং প্রবেশ করে আমাকে ভট করে বলে যে তোমারা বুলাবা আ গয়া। এবার
আমি একটু থতমত খেয়ে যাই। বুলাওয়া মানে তোমার ডাক এসে গেছে, মানে সাধারণ মানুষ আমরা কি বুঝি যে তোমার মৃত্যুর ডাক চলে এসছে, তোমরা বুলাওয়া আগে। আমি তো ব্যাপারটা বুঝতে পারছি যে কি ব্যাপারটা হয়েছে। তখন বলছে যে তোমাকে মাতা নে বুলায়া হ্যায়। আমি এবার কোন মাতা আমায় ডেকেছে, আমি তো কিছু বুঝতে পারছি না। এবার আমি কিন্তু 10 বছর সব সাধনা ছেড়ে দিয়েছি, ঠিক আছে, ওই টাইমের কথা বলছি। হঠাৎ আমায় বলে, তখন আমি যেহেতু ওর কথা তখন বুঝতে পারছি না, আর অ্যাকচুয়ালি মাথা কাজ করছে না, যে বুলাওয়া গেয়া এরকম যখন বলছে, মাতানে বুলায়া। মাতানে বুলায়া, আর মানে একটু তালগোল পাকিয়ে যাচ্ছে। তখন লাস্টে হঠাৎ সেই বৃদ্ধ ইংরাজিতে কথা বলা শুরু করলো, এবং যে লেভেলে অ্যাকসেন্ট ব্যবহার করছে সেটা তার বেশভূষার সাথে ম্যাচ হচ্ছে না। তারপর সংস্কৃতের শ্লোক বলা শুরু করলো আমাকে বোঝানোর জন্য। এবার আমি, এবং যে ঘটনাটা ঘটেছে, আমার কলিগরাও আমার সাথে রয়েছে, মানে সবার সামনে ঘটনাটা ঘটছে, করতে করতে বলে তুমি একবার মাতা আদি পরাশক্তি মা বৈষ্ণব মাতা তুমকো বুলায়া, বৈষ্ণব দেবী। তার আগে অবধি কি বৈষ্ণব দেবীর নাম শুনেছি, জম্বুতে কাটরায় বৈষ্ণব দেবী মানে ওই বইতে বা ইত্যাদিতে নাম শুনেছি, কিন্তু আমি ডিটেল অত জানি না। তখন বলছে মা তোমায় ডেকে পাঠিয়েছে। যে খুব স্বাভাবিক, আমি একটা কর্মজগতের মানুষ, এরকম একজন কেউ যদি একটা কথা বলে, মানে এসে বলে মানে অমুকে তোমায় ডেকে পাঠিয়েছে, সেটা হলে একটা মানা যায়। তো যেটা বলছে মা বৈষ্ণব দেবী তোমায় ডেকে পাঠিয়েছে, প্রথমত আমার নিজের জিনিসটা বিশ্বাসযোগ্য বলে মনে হয়নি। তারপর আমি যখন কাজ করছি তখন আমায় বলছে, পেপারস ওয়ার্ক একটা করছিলাম, তো বলে এইসব তুমি করছো কেন, সামনের মাসেই তো তুমি রেজিগনেশন দেবে। এবং হুবহু উনি যেটা বলে গেলেন সেটাই হলো, মানে ঠিক পরের মাসেই আমি রেজিগনেশন সাবমিট করলাম। মানে হঠকারী ডিসিশন নিলাম, কেন নিলাম আমি নিজেও জানি না, মানে একটা হঠাৎ করে কিছু হঠাৎ একটা হয়ে গেল। এক্স্যাক্টলি এরকম হয়ে যাওয়া। তারপর সব ছেড়ে টেড়ে দিয়ে সব যখন একটু ফ্রি হলাম, আরে সন্দেহ হলো যাই একবার বৈষ্ণব দেবী, কি ব্যাপারটা আছে, এরকম কথাটা কেন বলবে লোক, যেহেতু মিলে গেল। মিলে গেল ওই জিনিসটা। তারপর আমি লোককে জিজ্ঞেস কর বৈষ্ণব দেবী গেলাম, ওপরে যখন উঠছি অন দ্য ওয়ে বেশ কিছু ঘটনা ঘটলো। যখন যেতে যেতে একটা জায়গায় গিয়ে দেখি আমি একা পাহাড়ের মধ্যে, আর কেউ নেই। এবার আমি কতদূর নিজে চলে এসেছি আমি নিজে বুঝতে পারছি না। যখন এরকম অবস্থা, স্বাভাবিক মনের মধ্যে একটু ভয় একটা সঞ্চার হয়, খুব যেটা আমি স্বাভাবিক। এটা ভুল রাস্তায় চলে এসেছি কি পাহাড়ে। এবং হাট করে দেখছি দুটো বড় বড় পাহাড়ের বোল্ডার টাইপ বড়, ওখান থেকে একটা বাচ্চা মেয়ে লাফিয়ে নামে, মানে মোটামুটি অন্ধকার এবং আলোর মধ্যে যেটা বোঝা যাচ্ছে, মানে তখন আস্তে আস্তে আকাশটা পরিষ্কার হচ্ছে। মেয়েটার এই 10-12 বছরে একটা বাচ্চা মেয়ে লাফিয়ে পড়ে। তো আমাকে বলে জানে কা রাস্তা ইধার নেই হ্যাঁ, 10 কদম পিছে যাও রাস্তা মিল যায়গা। এবার আমি একটা মনে যাচ্ছে না, তো বাচ্চা মেয়েটা আমায় বললো, আমি শুনলাম, হ্যাঁ, মানে লাল উড়না পড়া সেটাও আমার নজরে আছে। এবার আমি জাস্ট ঘুরেছি, ঘুরে যখন যেতে গিয়ে তখন হঠাৎ মনে পড়লো, আরে এই জনবিহীন রাস্তার মধ্যে বাচ্চা মেয়েটা এলো কোথা থেকে। যখন পিছন ঘুরে দেখছি আর কেউ নেই, এবং আমি প্রায় হাফ অ্যান আওয়ার হেঁটে এসেছি, আর আমাকে বলেছে 10 কদম, মানে মোটামুটি যখন 10 পা আমি পিছিয়ে এসেছি, দূর থেকে আলো দেখতে পাচ্ছি, লোকালয় দেখতে পাচ্ছি, মানে লোকালয় বলছি মানে বৈষ্ণবদেবী যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছি। এবং ওই 10 কদম মানে 10-11 কদম যখনই আমি ব্যাক করেছি তখন, অথচ কিন্তু আমি হাফ অ্যান আওয়ার মতো হেঁটে উঠেছি। যেহেতু এত বড় ঝড় বৃষ্টি হয়ে গেছে, সবাই যে যার মানে শেডের মধ্যে ছিল। এবার যখন ভোর হয়ে আসছে, চারিদিকের মানুষ তখন অলরেডি চলে এসছে মন্দিরে, মানে আমার চোখের আন্দাজে মোটামুটি 40,000-50,000 মানুষ। এবার আমি মনে মনে ভাবছি এত মানুষের পেছনে আমি লাইন দেবো, মানে খালি মাথাই মাথা, আর কিছু দেখা যাচ্ছে না। এবার যেহেতু সবাই দাঁড়িয়ে ছিল, যে বৃষ্টিটা কমেছে সবাই চলে এসছে, এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে এবার কি করি ভাবছি। ওখানে এবার ওখানে একটা গাছ ছিল, সে গাছের নিচে বসে ওখানে একটু কফি খেলাম, বসে মনে মনে ভাবছি এ তো দাঁড়ালে মানে সে বিকেল হয়ে যাবে দর্শন করতে করতে। যখন এরকম ভাবছি, হঠাৎ একজন আমাকে ডাকলো, বলছে মন্দির বন্ধ হয়ে যাগা, আব জলদি আও জলদি আও জলদি আও। এবং আমি কিছু না চিন্তা করে উনি যে একটা গেট মতো খুলে দিলেন, আমি ভেতরে ঢুকে গেলাম।
যেই ভেতরে ঢুকে আমায় বলছে জলদি ভাগো ভাগো ভাগো। এবার আমি দৌড়াচ্ছি ভেতরে দৌড়াতে 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 প্রায় আমার হিসাবে 15-20 মিনিট দৌড়েছি, এবং একটা মানে পাহাড় ঘেরা একটা মানে কি বলবো মানে একটা খাঁচা টাইপের, তার মধ্যে দিয়ে দৌড়াচ্ছি। দৌড়াতে দৌড়াতে একটা টাইমে এসে ঢুকেছি, দেখছি দরজা রয়েছে, মানে স্বর্গ যেমন মানুষ কল্পনা করলে যেমন হয় ওরকম একটা দেখছি। তো ওখানের মধ্যে প্রবেশ করছি, গিয়ে দেখছি 3টে পিণ্ড রয়েছে, মা মহালক্ষ্মী, মা সরস্বতী এবং মা আদিশক্তি, ওখানে দুর্গা রূপে 3টে পিণ্ড রয়েছে। প্রণাম করতে করতে আমি সেন্সলেস হয়ে গেছি। এবার ওই টাইমের মধ্যে কি ঘটেছে আমি কিছু জানি না। তারপরের ব্যাপারটা হচ্ছে, হঠাৎ দেখছি আমার পিঠে কেউ হাত দিয়ে ডাকছে। যখন আমি ঘুরে তাকিয়েছি দেখছি এলএমজির মানে গানের মুখটা বেরিয়ে রয়েছে, একজন জওয়ান ওখানে দাঁড়িয়ে রয়েছে। মানে আমি যখন ঘুরে তাকাচ্ছি মানে চোখে দেখতে পাচ্ছি এলএমজির নলটা আমার মাথার দিকে। আমাকে বলছে আপ কাহা সে আয়া। এবার আমি বলছি আম কলকাতা। এবার ওই টাইমটা হয়েছে কি আমার কথা জড়িয়ে গেছে, গলা থেকে আওয়াজ বার হচ্ছে না। তখন আমি বলে আম কলকাতা সে আয়া। আবার আমায় জিজ্ঞেস করলো আপ কাহা সে আয়া। আমি তাও বলছি কলকাতা সে আয়া। যাই হোক, ওই হয়ে যাওয়ার পর সেই জওয়ানই আমার হাত ধরে তুললো, এবং মানে শরীরের কোনো আর শরীর ছেড়ে দিয়েছে যা হয়। মানে এই অবস্থায় সে আমাকে ধরে নিয়ে এলো, গর্ভগৃহ থেকে বাইরে নিয়ে এলো। নিয়ে আসার পর যখন আমায় বলছে, আবার আমায় জিজ্ঞেস যে আপ কাহা সে আয়া 3বার। তখন আমি বললাম, তখন আস্তে আস্তে মুখটা কথা বলতে পারছি, আমি বললাম কলকাতা সে আয়া। আমার দিকে একবার ভালো করে তাকালো, তাকিয়ে ছেড়ে দিল। অ্যাকচুয়ালি জওয়ান আমার কাছ থেকে জানতে চাইছে চারিদিকে সব কিছু বন্ধ, তুমি এসছো কোথা দিয়ে। মানে জওয়ানের প্রশ্ন, তুমি গর্ভগৃহের মধ্যে ঢুকলে কি করে, এত সিকিউরিটি, মানে যেহেতু ওটা মানে পাকিস্তান লাগোয়া, হ্যাঁ, এত সিকিউরিটি টাইট, মানে তুমি এর মধ্যে ঢুকলে কোথা থেকে, জওয়ানের প্রশ্নটা এটা ছিল। আর আমি তাকে আরেকটা উত্তর দিচ্ছি যে আমি কলকাতা থেকে এসেছি। আমি স্বাভাবিক একদম হয়ে গেছি যখন তাকিয়ে দেখছি ওখানে কোনো দরজাই নেই। তখন আমি যে কফি বিক্রি করে তাকে জিজ্ঞেস করলাম যে এখানে কোনো দরজা আছে, গেট আছে। তখন বলছে হ্যাঁ, ভিআইপিদের জন্য গেট আছে, কিন্তু সেটা অন্য দিকে, এইখানে কিছু নেই। মায়েরই কৃপা, মায়েরই লীলা, মা এরকম দর্শন দিয়ে দেয়। যে হোয়াট এভার, ফর্চুনেট, মানে এরকম একটা দর্শন হলো। তারপর মোটামুটি আমি কলকাতায় ফিরে এলাম। তখন মনে মনে একটাই জিনিস বিশ্বাস, যে মা দায়িত্ব নিয়ে নিয়েছে, এবার যা হবে মা বুঝবে। এবার আমি কলকাতায় ফিরে এসেছি। কলকাতায় ফিরে আসার পর তারপর আবার কর্ম করা শুরু করলাম, সব কিছু ইয়ে করা। এইদিকে আমার বাড়ি বিক্রি হচ্ছে না, তার একটা টেনশন রয়েছে। তখন ওই বললাম হাল ছেড়ে দিয়েছি, আর হবে না। ওই টাইমে একজন ব্রোকার মতো একজন কেউ এলেন, এসে বলছে, কেন এটা খুব ইম্পর্টেন্ট জায়গাটা, এই জায়গাটা বলছি, একজন মালদা থেকে এক ভদ্রলোক আসছেন, উনি আপনার প্রপার্টিটা কিনবেন। আসার পর আমি তখন উনি জিজ্ঞেস করছেন যে হ্যাঁ আমি কিনে নেবো আপনার এই প্রপার্টিটা, এবং আপনি একটা কাজ করুন, আপনাদের কাগজপত্র দিয়ে দিন, আমি 7 দিনের মধ্যে কিনে নেব, একটা টোকেন অ্যাডভান্স করে দিচ্ছি। আমাদের ঠিক বিশ্বাসযোগ্য। এবার আমি ওনাকে বলছি আমার বাড়িতে এত কিছু ভাড়াটের সাথে কেস রয়েছে, কিছু মেনটেনেন্সের কাজ বাকি আছে, এগুলো আছে। উনি বলছেন আমি কি আপনার কাছে জানতে চেয়েছি আপনার কি কেস আছে না, এখানেই শকিং, আমি কি আপনার কাছে জানতে চেয়েছি? আমি হ্যাঁ আমার কেস আছে, এগুলো জানবেন না? বলে আমার প্রয়োজন নেই। খুব এটা মানে খুব অবাক লাগলো, যেটা আমি হলেও করব না। সেকেন্ড হচ্ছে, ওনাকে যখন কথাবার্তা হচ্ছে ওনার সাথে, তখন বলছে আপনি রেজিস্ট্রি করে নিন, হ্যাঁ আমি ফুল পেমেন্ট করে দেবো, আপনার যতদিন খুশি এই বাড়িতে থাকুন। ঠিক মিলছে না, লজিক্যালি ঠিক মিলছে না। 3 নম্বর হচ্ছে, সাপোজ আমি একটা প্রপার্টি ঠিক করেছি, এই প্রপার্টিটার দাম আমি ঠিক করেছি ধরো 1 লাখ টাকা, ঠিক আছে? এবার বার্গেনিং হবে, আমি জানি বার্গেনিং হবে, কেউ ওটাকে 50 বলবে, আমি 80 বলবো, সে 70 বলে একটা জায়গায় নেগোসিয়েশন হবে। উনি বলেন না আমি এই টাকা তো দিতে পারবো না। আমি তখন বলছি আপনি কত দিতে পারবেন? আমি 1.5 লাখের নিচে এটা নিতে পারবো না, এটা লজিক্যালি কোনোদিন হয় না, বা কোনো বদ্ধ পাগল না হলে এই জিনিস ঘটে না।
আমি কিছু মানে আপনি যে দাম রেখেছেন তার প্রায় ডবল দাম উনি বলছেন, 1.5 গুণ। 1.5 গুণ। তখন আমি ওনাকে জিজ্ঞেস আপনি কি করেন? উনি পরবর্তীকালে যেন উনি মালদা শহরে একজন নামকরা ডাক্তার, একজন ডাক্তার মানুষ, স্বাভাবিক, এবং বেশ নামকরা ডাক্তার। মানে এরকম বা ওনার কাছে গিয়ে এত ব্ল্যাক মানি হয়ে গেছে, উনি এই কারণে কিনছেন না কেন এটা করছেন? যাই হোক, এবার উনি, আমরা যাই বলি আমাদের এই সমস্যা আছে, উনি কোনো কথাই শুনতে চান না। উনি বলছে আমার কাজ হচ্ছে আপনাকে টাকাটা দিয়ে দেওয়া, এবার আপনার বাড়ি আপনার যতদিন খুশি আপনি থাকুন। এরকম তো ঘটে না কোনো জিনিস। তখন এইসব হয়ে যাওয়ার পর আমরা খুব অবাক হয়ে যাই যে এই কী ঘটছে। তারপর পরবর্তীকালে সত্যিকারে সেল আউট হয়ে গেল। তখন আমি বললাম না না, যেটা রুলস আমি উইদিন 1 মান্থ আমি শিফট করে চলে যাব, যা হয়। এবং আমি চলে গেলাম। পরবর্তীকালে আমার একটা চিঠি আসে কোনো কারণে, তো ওনার মিসেস ফোন করেন যে দাদা আপনার একটা চিঠি এসছে। তো তখন বলে তখন আমি জিজ্ঞেস করি ঠিক আছে আসবো, দাদা কবে থাকবেন? তো বলে সানডে থাকবে। আমি ঠিক আছে আমি তাহলে সানডেই আসবো। আমি সানডে এসেছি, চাটা খাওয়ালো, এরকম বসে কথাবার্তা হচ্ছে। কিন্তু আমার মনে খালি একটা প্রশ্ন, এই ঘটনাটা কেন হলো? যখন চা খাওয়া হয়ে গেছে, এমনি ওনার সাথে ফর্মাল কথাবার্তা হচ্ছে, তখন আমি বলে আচ্ছা ডাক্তারবাবু একটা কথা জিজ্ঞেস করবো? উনি বললেন হ্যাঁ করুন দাদা। আপনি তো থাকেন মালদাতে, আপনি কলকাতা শহরে এই বাড়িটা বিক্রি আছে, আপনি জানলেন কি করে? আমি তো কোথাও অ্যাড দিইনি বা কিছু। উনি বলে হ্যাঁ ওই একটা খবর পেয়েছি। আর না, কী খবরটা দিয়েছে? হ্যাঁ, তো বলে ওই কোনোভাবে খবর পেয়েছি এই জন্য কিনলাম। এবং আমি একটা জিনিস বুঝতে পারি উনি কোনো একটা জিনিস গোপন করতে চাইছেন। তারপর আমি না ডাক্তারবাবু কিছু একটা ঘটনা হয়েছে আপনি বলতে চাইছেন না, আমি বলুন, আমি আমার জানাটা খুব জরুরি যে কেন এই ঘটনাটা ঘটল। তখন উনি বলছেন ওনার যে চেম্বার মালদা শহরে, যেখানে ওনার চেম্বার, উনি প্র্যাকটিস করছেন ভেতরে, ওই টাইমে বাইরে ওনার সিকিউরিটি গার্ড বসা, ভেতরে পেশেন্টরা বসা, রিসেপশনিস্ট রয়েছে। ওই টাইমে হট করে ওনার যেটা চেম্বার একদম ডাইরেক্ট কোর্ট জায়গার মধ্যে একটা বয়স্ক লোক ঢুকে আসে। ঢুকে এসে ওনাকে বলে যে ওনার একটা ছোটো মেয়ের একটা সমস্যা ছিল, ফিজিক্যাল একটা সমস্যা ছিল। ওনাকে বলে যে তোমার মেয়ের যে এই সমস্যা রয়েছে এগুলো সব ঠিক হয়ে যাবে, তুমি যত আর্জেন্টলি পারো কলকাতা শহরে এই অ্যাড্রেসে তুমি যাবে, গিয়ে বাড়িওয়ালা তোমাকে যে দাম বলবে তার থেকে এত গুণ বাড়িয়ে তুমি সেই দামে এই জিনিসটা কিনবে। এবার স্বাভাবিক উনিও অবাক হয়ে গেছে, সাডেন কেউ এসে যদি এরকম ঘটনা বলে। তারপর উনি ওখান থেকে বেরিয়ে গেছেন। এবার ডাক্তারবাবু আমায় যেটা বলছে, এবার খুব স্বাভাবিক ওনার মাথার কাছে যে আমি কাজ করছি একদম ডাইরেক্টলি এখানে ঢুকে গেছেন। উনি সার্জিক্যাল কাজের সাথে যুক্ত, যে মানে সার্জারি করছি একদম ডাইরেক্ট ভেতরে ঢুকে গেছে, এটা কি করে হয়? এবার বাইরে গিয়ে উনি রিসেপশনিস্টকে বলে একজন ঢুকে গেল, তোমরা কি করে অ্যালাউ করলে? এবার বাইরে দারোয়ানকে বলছে এরকম ডাইরেক্ট একজন ফকির ঢুকে গেল ভেতরে। ওরা বলছে কেউ কিছু ঢোকেনি। বলে আমরা তো এই বসে রয়েছি, কেউ ঢোকেনি স্যার ভেতরে। বলছে না এই মাত্র আমার সাথে কথা বলে বাইরে বার হলো। এবার দারোয়ানও বলছে বলে না স্যার আমি তো বসে রয়েছি, কেউ এইখান থেকে বাড়ি হয়নি বা এরকম কেউ আসেইনি। তো তখন উনি ভাবেন যে কী ব্যাপারটা, তখন উনি বলে ঠিক আছে এই অ্যাড্রেসটা যখন পেয়েছি কী ব্যাপারটা আছে একবার জেনে নিই। তখন আমি একটা কথা বললাম, আমি ভদ্রলোক কি এরকম দেখতে, দাঁতগুলো চৌকো চৌকো, এরকম বয়স, ইত্যাদি ইত্যাদি। উনি বলছে হ্যাঁ আপনি জানলেন কি করে? যে ভদ্রলোক আমার কর্মস্থলে এসেছিল আমাকে কর্ম থেকে বার করার জন্য, বুলাবা আগেয়া, সেই ভদ্রলোকই মালদাতে ওনার কাছে গিয়ে বলেছে এই প্রপার্টিটা তুমি কিনে নাও। ঠিক আছে, এই কারণে এটা মানে খুব মানে শকিং। এটা যখন আমি বলছি উনি অবাক হয়েছে যে আপনি জানলেন কি করে। তখন আমি বললাম এই আমার সাথেও এই ঘটনা ঘটেছে, আপনি আসার আগে আমাকে এরকম এরকম করে, আমি তো চাকরি করতাম, চাকরি ছাড়লাম, মানে এইভাবে রচনা করা হয়েছে পুরো খেলাটা। তারপর এই ঘটনা ঘটে যাওয়ার পর আমি শিফট করে যাই। তারপর নতুন বা উদ্যমে আবার সব কিছু শুরু করি, সঙ্গে সাধনা আবার শুরু করি। তারপর সিদ্ধাশ্রম গুরু পরম্পরার সাথে এবার আমি যুক্ত হওয়া শুরু করি। সেটা কিভাবে হলো? 2009-তে একবার আমাকে একজন মহাত্মা আছে, উনি বলেন তো আমার কাছে আসতে, মানে সৎসঙ্গ হতো, ওনার কাছ থেকে অনেক কিছু জানতাম। যোশীজি ওনার নাম, যোশীজি বলে ডাকতাম। উনি আমার এটা মানে উনি সাধু অ্যাকচুয়ালি,
কিন্তু আমরা যেহেতু পূর্ব পরিচয় যোশীজি বলেই ডাকতাম। সেই যোশীজি আমায় বলে যে তুমি আসবে, তোমার সাথে একজনকে মিট করাবো। তখন আমি আসি, আমি কার সাথে বলে এসো না, মিট করাবো। তারপর আমি যাই, কিছুক্ষণ পর একজন গেরুয়াধারী এক মহাত্মা ঢোকেন, শান্ত স্বরূপ, ওনার সাথে কথাবার্তা হয়, আমাকে সব জানে কি করো না করো, এবং সাধারণ মার্গেরও কিছু প্রশ্ন করে, সেগুলোও আমি বলি, এবং আমিও অনেক কিছু জিনিস জানতে চাই, সুন্দর করে আমাকে সব বুঝিয়ে দেয়। তখন মানে উনিও রয়েছেন ওখানে, তো যোশীজি বাইরে এসছে, তখন আমি আমি এই মহাত্মা কে আছে, তখন উনি বলছে জ্ঞানগঞ্জ থেকে এসছে। হ্যাঁ না, মানে জ্ঞানগঞ্জে, মানে হ্যাঁ ওখানকার মহাত্মা। আমি আচ্ছা, তো তার আগে অবধি আমি কিন্তু টের পাইনি। তারপর ওনার কাছে বসে আমি তখন তা আমায় ডাকতে করে, বলে কই কারণ হ্যায়, কই কারণ হ্যায়। তারপর আবার ওনার কাছে গিয়ে বসলাম, তখন আমি ওনার পরিচয়টাই জেনে গেছি যে উনি জ্ঞানগঞ্জের মহাত্মা। এবার ওখানে যখন আসি, তখন আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে মহারাজ, আমি কি পরবর্তীকালে সিদ্ধাশ্রমের সাথে যুক্ত হতে পারি? তখন বলে যখন সময় আসবে সব কিছু জানতে পারবে। উনি ডাইরেক্ট উত্তর দেন না, যখন সময় আসবে সব কিছু জানতে পারবে বলে তুমি এই মন্ত্রটা, একটা মন্ত্র একবারই খালি পাঠ করবে। কি একটা মন্ত্র দেয়, পরবর্তীকালে জানতে এটা সিদ্ধাশ্রমের মন্ত্র, ঠিক আছে, ওনাদের কানেক্ট করার যে মন্ত্র আছে সেই মন্ত্রটা দেয়। যখন এই মন্ত্রটা পাই আমি আচ্ছা ঠিক আছে। এবার আমি যখন টাইম পাই, মানে ওয়ান টাইম না, এটা মানে 11 বার 5 বার 108 বার এরকম একবার জাস্ট পাঠ, একটা নির্দিষ্ট ভাইব্রেশন আছে, জাস্ট পাঠ করবে। তারপর মানে যখন বললাম মন্ত্রটা পাঠ করো, যখন আমি পাঠ করলাম বলে তুমি কানেক্ট হয়ে গেছো, বলে তুমি অলরেডি কানেক্ট হয়ে গেছো। তো আমি তাহলে আমি বুঝবো কী করে, তখনও তো আমি অজ্ঞান, সেই জ্ঞান আসেনি। বলে সময় সময় সেই মহাত্মারা সূক্ষ্ম শরীরে তোমার কাছে এসে তোমাকে শেখাতে থাকবে। তো কিন্তু তোমার কাজ হচ্ছে নির্দিষ্ট টাইমে বসা, ব্রহ্ম মুহূর্তে, ওই টাইমে তুমি আসনে থাকবে, ওনারা আসবে তোমাকে বিভিন্ন শিক্ষা দান করে তোমাকে তৈরি করবে। এবার এরকম হলো, এটা জানার পর তারপর আমি মোটামুটি ফুল ফ্লেজেটে এবার সাধনা করা শুরু করলাম। ফ্যামিলি লাইফও লিড করছি, কিন্তু তার সাথে সাধনাকে প্রায়োরিটি দেওয়া শুরু করলাম। তার দুটো তো একসঙ্গে সম্ভব, একসাথেই সম্ভব। এইবার এই ঘটনা হতে হতে তারপর আমার গুরুদেব হচ্ছে শিবেন্দু লাহিড়ী মহাশয়, যিনি যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর পৌত্র। ওনার হাতে প্রথম আমার দীক্ষা হয়, এবং গুরুদেব একটা দায়িত্ব দিয়ে গেছিলেন আমায়, সেই দায়িত্বটা আজও পালন করে যাচ্ছি। মানুষকে তৈরি করা, এই যে দায়িত্ব দিয়ে গেছেন সেটা তৈরি করছি। এবার যে জার্নিটা শুরু হয়, আমার প্রথম ডাক পাই আমি জ্ঞানগঞ্জ যাওয়ার 2021 সালে, মানে কোভিড লকডাউন, তার আগে প্রোগ্রামটা হয়েছিল, কিন্তু কোভিড আর লকডাউনের কারণে ওনারা ক্যান্সেল করে। তারপর ওগুলো মিটে যাওয়ার পর 2021 সালে আমার ডাক পড়ে যে তুমি যাও। এবার ওনাদের কিছু মাধ্যম আছে, তারা আমাকে জানিয়ে দেয়। তখন আমি ডাইরেক্ট অ্যাক্সেস করতে শিখিনি। তো আমি কোথায় যেতে হবে, আজ তোমার দর্শকদের জানিয়ে দিই। এই জ্ঞানগঞ্জ নিয়ে অনেক মানে মিথ বা মিস ইন্টারপ্রিটেশন করা আছে, যার কারণে মূল জিনিসটা মানুষ বুঝতে পারছে না। জ্ঞানগঞ্জ চায় যারা সাধন মার্গে রয়েছে তাদেরকে সবাইকে ট্রেন করতে, চেতনার পরিবর্তন করতে চায়, ঠিক আছে, এইটা মূল জিনিস। এবং কিছু মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে জ্ঞানগঞ্জ উচ্চকোটির মহাত্মাদেরই জায়গা, সেখানে সাধারণ মানুষের প্রবেশের কোনো অধিকার নেই। এটাই তো আমরা জানি, যে সাধারণ মানুষ যেতে পারবে না সেখানে, তাদের কাছে অদৃশ্য জায়গা। ঠিক আছে, এইবার সত্যটা জানো। হ্যাঁ, জ্ঞানগঞ্জ সত্যি অদৃশ্য জায়গা, কিন্তু কোন জ্ঞানগঞ্জ? তোমরা যেটা জানো যে জ্ঞানগঞ্জ বলতে একটা বোঝানো হয় সাংগ্রিলা, জ্ঞানগঞ্জ, এটা কি সাম্বালা, এই তিনটে নামের মধ্যে হয়, কিন্তু এটা একটাই শহর। হ্যাঁ, আমরা সেটাই জানি, একটাই জায়গা যেটা ইনভিজিবল সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য ইনভিজিবল, একদম 100% ওকে, রাইট। কিন্তু এইটা কেউ আজ অবধি বলেনি, যেহেতু আমি অ্যাক্সেস করেছি বলে। জ্ঞানগঞ্জ টোটাল 11টা মঠ নিয়ে তৈরি,
এটা ট্রায়াঙ্গেল হিসেবে এই মঠগুলো রয়েছে। তার মধ্যে কিছু মঠ রয়েছে যেটা থার্ড ডাইমেনশন আর ফোর্থ ডাইমেনশনের মাঝখানে রয়েছে, ঠিক আছে? সেটা আমাদের ভারতবর্ষের মধ্যেই রয়েছে। সেই জায়গা কোন জায়গা সেটাও আমি বলে দেবো তোমার দর্শকদের জন্য। এবং যারা সাধন মার্গের সাথে যুক্ত আছে আমি তাদের বলবো আপনারা একবার এক্সপ্লোর করে দেখুন। এবার প্রশ্নটা হচ্ছে এই ওই সন্দেহ জ্ঞানগঞ্জ যেতে পারবো না। হ্যাঁ, মানে এটা তো খুব কঠিন একটা ব্যাপার, আমরা তাই মনে করি এবং আমরা তাই জানি। এক্স্যাক্টলি। এই যে মানে এই আগে স্ট্রাকচারটা বুঝতে হবে। প্রথমে 4টে মঠ আছে। এটা হচ্ছে মানে থার্ড ডাইমেনশন ক্রস করে আমরা 3D ওয়ার্ল্ডে রয়েছি। আর এই মঠগুলো রয়েছে 3D ওয়ার্ল্ডে 30% এবং 4D ওয়ার্ল্ডে 70%। এই রেশিওতে সেই মঠগুলো রয়েছে। কেন রয়েছে? আমাদের মতো মানুষদের তৈরি করার জন্য, যারা সাধন মার্গে রয়েছে কিন্তু কোনো কারণে আপ টু ডেট হতে পারেনি, তাদের জন্য এই মঠ করা। এটা হচ্ছে টোটাল 4খানা মঠ এই লেভেলে রয়েছে। তার ওপর হচ্ছে 3টে মঠ, সেটা হচ্ছে ফিফথ ডাইমেনশনের মধ্যে পড়ে 3টে মঠ। তারপর মানে এক একটা আমাদের পরীক্ষা দিতে হয়। যেমন আমি ক্লাস 1-এ ভর্তি হলাম, পড়াশোনা শিখলাম, 1-এর পরীক্ষা দিয়ে ক্লাস 2-তে উঠলাম, আবার 2-এর পড়াশোনা করে 2-এর পরীক্ষা দিয়ে 3-তে উঠলাম। জ্ঞানগঞ্জ সিস্টেমটাই এইভাবে। জ্ঞানগঞ্জ ইজ নাথিং বাট আ স্পিরিচুয়াল স্কুল। এটা আধ্যাত্মিক শিক্ষা কেন্দ্র, ঠিক আছে? কিন্তু সেই শিক্ষা কেন্দ্রটা পুঁথিগত শিক্ষা কেন্দ্র নয়। এটা অনেকটা হগওয়ার্টসের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই টাইপেরই মানে কনসেপ্টটা ওই টাইপেরই। মানে আপনার কথা শুনে আমার কিন্তু সেটাই মনে হচ্ছে। এবং সেরকমই, কিন্তু ওটা হচ্ছে মানে উচ্চতর বিজ্ঞানের জায়গা, উচ্চতর চেতনার জায়গা, যে জায়গাগুলোর কথা বলছি। এবার করে 2টো মঠ, এবার 2টো মঠে যখন আমি কোয়ালিফাই করতে পারবো তখন ফাইনাল মঠ 1 নম্বর মঠ যাব। তাহলে 10টা মঠ হয়ে গেল, ট্রাইন শেপে 10টা মঠ রয়েছে। এবং ফাইনালি যখন ওখানে আমি তৈরি হয়ে যাব তখন কিন্তু সশরীরে আমি মূল সিদ্ধাশ্রমে প্রবেশ করার অধিকার পাবো। তার মানে আগেরগুলো আমরা যাব অ্যাস্ট্রাল ট্রাভেল করে, না সূক্ষ্ম শরীরে। না, প্রথম যে স্টেপগুলো স্থূল শরীর। আচ্ছা, স্থূল শরীরে। আমি স্থূল শরীরের কথা বলছি। যে কেউ যদি বলে থাকে এই ধরনের কথা সম্ভব না, আমি বলছি সম্ভব, কিন্তু নিজেকে তৈরি করতে হবে। প্রচুর মহাত্মা স্থূল শরীরে সাংরিলাতে রয়েছে, প্রচুর। এবং আরও ইনফরমেশন দিয়ে দিচ্ছি, তার মধ্যে কিন্তু বাঙালি মহাত্মার সংখ্যা অনেক বেশি, এটাও বলে দিই, ঠিক আছে? মানে বাঙালিদের জয় জয়কার। বাঙালি মহাত্মা এবং যারা সাউথের যাদের শরীর, এই দুটোর মহাত্মা সংখ্যা সিদ্ধাশ্রম জ্ঞানগঞ্জে কিন্তু মানে প্রচুর প্রচুর মহাত্মারা ওখানে থাকেন, শিখছেন, মানে সাধনা করছেন ওনারা। তখন এখন বর্তমানে যিনি আচার্য পদে রয়েছেন ওনার নাম হচ্ছে উমানাথ পরমহংস মহারাজ, যিনি জ্ঞানগঞ্জের মহাতপা। আরেকটা পারসেপশন ক্লিয়ার করি, অনেকে বাবাজি মহারাজকে মহাতপা বলা হয়, ঠিক আছে? মহাতপাটা হচ্ছে পোস্ট, মহাতপাটা হচ্ছে পোস্ট, জ্ঞানগঞ্জের পোস্ট। তার মানে মহান তপস্বী, মহান তপস্বী, ঠিক আছে? সেই পোস্টে প্রথমে বাবাজি মহারাজ ছিলেন, মহাবতার বাবা। মহাবতার বাবা ছিলেন। পরবর্তীকালে উনি এই পোস্ট ছেড়ে দেন, ঠিক আছে? তখন সেই পোস্টে ভৃগুরাম পরমহংস মহারাজ আসেন, ঠিক আছে? এখন বর্তমানে ভৃগুরাম পরমহংস মহারাজ এই ওয়ার্ল্ডে নেই, অন্য ডাইমেনশনে চলে গেছে, সেটা সূর্যলোক যেটা বলা হয়, সেই লোকে উনি অবস্থান করে। কথাগুলো শুনতে একটু কাল্পনিক বলে মনে হবে, না, বিশ্বাস করা কঠিন, অনেস্টলি একদম আমি একমত। কিন্তু যারা এই বিজ্ঞানটা জানে, একটা টাইমে আমরা 50 বছর আগে চাঁদকে দেখে কি ভাবতাম, যে ওখানে একটা আমাদের গল্প পড়লা হতো যে ওখানে একজন বুড়ি থাকে, ও একটা কুড়ে ঘর করে ওখানে রয়েছে ইত্যাদি কল্পকথা হতো। কিন্তু যখন মানুষ চাঁদে রকেটে নিয়ে গিয়ে এক্সপ্লোর করলো তখন তো সেটা বাস্তব। সেই জায়গায় যে গর্তগুলো রয়েছে, যেগুলো চাঁদের কলঙ্ক বলে আমরা জানতাম, সেগুলো তো তখন এখন তো চাঁদ ডিসকভার হয়ে গেছে আমাদের সামনে, ঠিক আছে? তো এরকম রয়েছে। আজও মানুষ সূর্যের ভেতরে প্রবেশ করতে পারেনি, কিন্তু সূর্যের কাছাকাছি তো মানুষ যেতে পারে, মেশিন যেতে পেরেছে, ঠিক আছে? এবং
মানুষ সাপোজ আমি একটা বলছি, মানুষ সূর্যে প্রবেশ করেছে, ঠিক আছে, কথাটা খুব ভালো করে শুনো, লজিকটা না জানলে এই পারসেপশনটা, জ্ঞানগঞ্জ সিদ্ধাশ্রমের এই পারসেপশনটা বোঝা যাবে না। এবার আমি যদি এই শরীর নিয়ে সূর্যের কাছাকাছি যাই, আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব, ঠিক আছে, ধারে কাছেও যেতে পারবো না। বাট যেটা আমার মূল স্বরূপ, আমি আত্মা, আত্মা তো পুড়বে না। আমাদের যে বিলিফ সিস্টেম, আমাদের মেন বিলিফ সিস্টেমের মধ্যে আনতে হবে যে আই অ্যাম আ সোল, আই অ্যাম নট ইভেন আ বডি, নট ইভেন আ মাইন্ড, আই অ্যাম জাস্ট আ সোল। যখন তোমার বিলিফ সিস্টেমের মধ্যে চলে আসবে আমি আত্মা, এই শরীরটা আমার না, খাবারটা খাচ্ছে কে, এই শরীরটা খাচ্ছে, আমি খাচ্ছি না, বিছানায় ঘুমাচ্ছে কে, ওই শরীরটা ঘুমাচ্ছে, আমি না, আমি স্বতন্ত্র, আমি মুক্ত, আমি নিত্য। যখন তোমার মধ্যে এই পারসেপশন চলে আসবে যে আমি আত্মস্বরূপ, ব্রহ্মের প্রতিরূপ আমি, যখন এই ফিলোসফিটা যখন তুমি বুঝতে পারবে, তখন তুমি জ্ঞানগঞ্জের যে টোটাল সিস্টেমটা সেটা তুমি বুঝতে পারবে, তার রহস্য বুঝতে পারবে। তার মানে আপনি বলছেন আদি শঙ্করাচার্য তিনিও এই রহস্য ভেদ করে ফেলেছিলেন? হ্যাঁ, হ্যাঁ, উনি তো করেছেন, ওনার পরও অনেক মহাত্মাই এই রহস্য ভেদ করেছেন, কিন্তু তোমাকে মূল স্বরূপে আসতে হবে। হ্যাঁ, কারণ অহম ব্রহ্মাস্মির কথা মনে পড়ে গেল আপনার কথা শুনে আমার। ওটাই তো, তখন আমরা সবাই ব্রহ্মের পুত্র, অমৃতের পুত্র, ওই অমৃতস্য পুত্রা, আমরা সবাই বেদের যেটা বলা আছে। তো আমরা সবাই অমৃতের পুত্র, আমাদের প্রত্যেকের অধিকার আছে, কিন্তু আমাদের অজ্ঞানতা আমাদের এগুলোকে জানতে বাধা দেয়। আমরা যদি এটাকে জানি, বুঝি, সেই বিজ্ঞানটাকে বোঝার চেষ্টা করি, তখন আমাদের কাছে এগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আজ থেকে যেমন হাজার হাজার বছর আগে, হ্যাঁ, আমাদের যেটা পঞ্জিকা রয়েছে, ঠিক আছে, তাতে যেইভাবে গ্রহ নক্ষত্রের যেই জায়গাগুলো করা আছে, আর বর্তমান যুগে মানে প্ল্যানেটারিয়াম সফটওয়্যার দিয়ে দেখা যাচ্ছে যা ইনফরমেশন দেওয়া হচ্ছে প্রত্যেকটা রাইট এক্স্যাক্ট মিলে যায়, এক্স্যাক্ট মিলে যাচ্ছে। যেমন যেটার মানে রামায়ণ মহাভারত কাল্পনিক কথা, কিন্তু এখন বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে এটা ইতিহাস, এটা কোনো কাল্পনিক মাইথোলজি না, এটা ইতিহাস। তো তার এক একটা ডেট অবধি বলে দিয়েছে, মিলে যাচ্ছে, তো সব মিলে প্ল্যানেটারি যাচ্ছে। পজিশনই মিলে যাচ্ছে। এক্স্যাক্টলি। এবং একটা মজার জিনিস হচ্ছে, আমাদের সনাতন ধর্মের মধ্যে যা কিছু লেখা হতো, সাপোজ আজকে লেখা হচ্ছে আজকে পঞ্চমী তিথি, আজকে মানে বৃহস্পতি মীন রাশিতে বসে আছে, আজকে শুক্র এই রাশিতে বসে আছে, তার একটা আগে বর্ণনা দিয়ে দেওয়া হতো। তখন তো আমাদের এই ঘড়ি কনসেপ্ট নেই, সেটা দিয়ে ওটা ডকুমেন্টেড। যখন ওটাকেই প্ল্যানেটারিতে দেওয়া হচ্ছে, তখন এক্স্যাক্ট লোকেশন সব কিছু বেরিয়ে আসছে। মানে আজকের যদি অযোধ্যা ধরা হয়, যে এখানে রামচন্দ্রের জন্মগ্রহণ, ওই জায়গায় ল্যাটিটিউড লংনিটিউড যখন ক্যালকুলেশন করা হচ্ছে, স্পেসিফিক ওই জায়গাটাই বোঝা যাচ্ছে। তারপর সেভাবে দ্বারকা নগরী, হ্যাঁ, একদম। এবার যখন ওরা প্ল্যানেটারি সফটওয়্যার দিয়ে দেখছে দ্বারকা নগরী এক্সিস্ট, কিন্তু ভৌতিক চোখে নেই, তারপর তো খুঁজে পাওয়া গেল, তখন ডুবুরি নামানো হলো, তখন ওরা কনফার্ম। আর এই রিসার্চটা করেছেন এনআর রাও বলে, ডক্টর এনআর রাও, উনি মেন এই রিসার্চটা করেছিলেন। উনি বলছে হ্যাঁ 100% দ্বারকা নগরী আছে। তাহলে কোথায়? জলের নিচে আছে। যে আমাদের কেন আমরা তখনও জানি না, যখন মানুষ জলের নিচে গিয়ে দেখলো হ্যাঁ সত্যি দ্বারকা নগরী আছে, তখনই মানুষ ওই ইতিহাসটার সাথে মিলিয়ে নিল, তার মানে এখানটাই দ্বারকা নগরী ছিল। আমাদের পূর্বপুরুষরা আসলে বিজ্ঞানের চর্চা করে গিয়েছেন ক্রমাগত, সেটাকে হয়তো তারা বিজ্ঞান বলেননি, শাস্ত্র বলেছেন। শাস্ত্র বল, আমাদের এইভাবেই শাস্ত্রের মধ্যেই বিজ্ঞান, একমাত্র সনাতন ধর্মেই আছে যে এটার মধ্যে শাস্ত্রটাই বিজ্ঞান, আর বিজ্ঞান ছাড়া কিছু হয় না, সব কিছুই বিজ্ঞানের, ধর্মটাই পুরো বিজ্ঞানে মোড়া। এবার যে সূর্যেতে প্রাণ আছে, চন্দ্রতে প্রাণ আছে, ঠিক আছে, প্রাণ মানে কি? এনার্জি, এনার্জি আছে। আজ আমি পৃথিবীতে জন্মগ্রহণ করেছি বলে আমার 5 এলিমেন্ট, পঞ্চ মহাভূত তত্ত্ব প্রয়োজন পড়ছে। কি? অগ্নি, পৃথিবী, বায়ু, জল এবং বমীয় তত্ত্ব দ্বারা আমার এই পঞ্চভৌতিক, আমার তোমার সবার আমাদের পঞ্চভৌতিক শরীরটা তৈরি হয়েছে, ঠিক আছে। এটা ফর দ্য আর্থ, মানে পৃথিবীর জন্য। এইবার আমি সূর্যে যাচ্ছি, সূর্যে তো আমার এই পঞ্চভৌতিক উপাদানটার প্রয়োজন নেই, ওখানে তো আমার অগ্নিতত্ত্বের প্রয়োজন। আমি সাপোজ চাঁদে যদি জন্মগ্রহণ করি, আমার যে এনার্জি সোল, সেটা তো পরিবর্তন করছে না,
আমি খালি পোশাকটা পরিবর্তন করছি, একটা শরীর থেকে আরেকটা শরীরের মধ্যে এনার্জিটাকে ট্রান্সফর্ম করছি, এটাকেই জন্ম মৃত্যু যেটা আমরা বুঝি। এইবার যখন আমরা শিফট করে যাচ্ছি, এইবার আমি জন্মগ্রহণ করলাম, আমিটা তো আমি আছি, মানে আমার আত্মাটা একই আছে। আমার আত্মাটা তো এক রয়েছে, ঠিক আছে, আমি তো শরীর পড়ব। আজকে আমার এই শরীরের নাম হচ্ছে অভিজিৎ, এর আগে আমি 500 বার জন্মগ্রহণ করেছি, এক একটা নামে জন্মগ্রহণ করেছি, এবং আমার এক একটা ফ্যামিলি ছিল, সেখানেও আমার মা বাবা ভাই বোন না হলে তো সমাজ চলে না, সেই সমাজের মধ্যে আমি ছিলাম। তো কি হচ্ছে, স্থান কাল পাত্র পরিবর্তন করছে সর্বদা, স্থান কাল এবং পাত্র চেঞ্জ হতে থাকছে, কিন্তু আমি তো আমি আছি, আমি যে আত্মা, আমি তো আমি একই জায়গায় আছি। এই কনসেপ্টটা যখন মানুষ বুঝতে পারবে, উপলব্ধি করতে পারবে, তখন মানুষ কি এই যে আমাদের দৃষ্টির অন্তরালে যে মহাজগৎ রয়েছে সেই জগৎকে এক্সপ্লোর করতে পারবে। আমাদের যে এই ভৌতিক চোখ, এই ভৌতিক চোখের একটা লিমিটেশন আছে, 400 মিটার কি 500 মিটার অবধি আমরা দেখতে পাই, তারপর আমার ক্ষমতা নেই। কিন্তু আমরা অন্তর্মুখী চোখ বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে পায়। যারা এটা এক্সপ্লোর করতে পারে তারা বিশ্বের ব্রহ্মাণ্ডে যে কোনো দৃশ্য, যে কোনো জায়গায় তারা উপস্থিত হতে পারে, সেই সোলটাকে সেখানে নিয়ে যায়। এটাকেই আউটার বডি এক্সপিরিয়েন্স বলা হয়, অ্যাস্ট্রাল ট্রাভেল। অ্যাস্ট্রাল ট্রাভেল এটাকেই বলা হয়। তো সত্যি সত্যি এটা বাস্তবে সম্ভব, সাধারণ মানুষের পক্ষে সম্ভব? দেখো, আমি এতটা কথা বলবো, আমি একজন সাধারণ মানুষ, ঠিক আছে, এবং গুরু কৃপা প্রয়োজন, গুরুর সদা যদি তোমার সাথে থাকে তাহলে এটা পসিবল। এবং আমি একাধিকবার অ্যাস্ট্রাল ট্রাভেল করেছি, এবং তোমরা যেটা বলছো জ্ঞানগঞ্জ, যেটা সাংগ্রিলা বা মূল যেটা বলছো, আমি সেখানেও প্রবেশ করেছি, কিন্তু সেটা সূক্ষ্ম রূপে, স্থূল রূপে না, ঠিক আছে। তাহলে স্থূল রূপে আমি কোথায় জয়েন করেছি, যেটা বলছি 4th ডাইমেনশন, যেটা আমি এই শরীরে জিন্স টি শার্ট পরে আমি কিন্তু তার মধ্যে প্রবেশ করেছি। তার মানে আমি সদা একটা কথাই বলি, আমি যদি পারি, তো যারা আধ্যাত্মিক মন মানসিকতার মানুষ আছে তারা কেন পারবে না, তারাও পারবে, এবং তারা যাতে পারে তার জন্য সর্বদা আমি সহযোগিতা করতে থাকি, তাদের বিভিন্ন প্রাণায়াম টেকনিক শেখাই। যেখানে 4th ডাইমেনশনে গেলে একটা শ্বাসের এনার্জি একটা প্রবলেম হয়, ঠিক আছে, শ্বাসের প্রবলেম হবে, এবার শ্বাসটাকে কিভাবে নিতে হয় ওই ডাইমেনশনের মধ্যে গেলে সেগুলো আমরা শেখাই। সেইভাবে যখন আমি তৈরি করে দিই যাকে শিশু যারাই থাকে, তারা যখন ওই ডাইমেনশনে যায় গিয়ে, এবার ওখানে গিয়ে শিক্ষা লাভ করে, এবার প্রশ্ন আসবে তাহলে ওখানে থাকে কে? হ্যাঁ, অবশ্যই। মানে আমরা জ্ঞানগঞ্জ সম্বন্ধে শুনেছি, আমরা জানি যে যারা একেবারে উচ্চকোটির সাধক তারা ওখানে আছেন, কিন্তু তারাও সূক্ষ্ম শরীরে আছেন, এটাই আমরা এখনো পর্যন্ত জানি। এবার আমার থেকে শুনে নাও, তুমি যে কথাটা বলছো একদম ঠিক, কিন্তু জ্ঞানগঞ্জ 11টা মঠ নিয়ে জ্ঞানগঞ্জ, যেটা আমি একটু আগেই বললেন 11টা মঠ নিয়ে, এবার একটা একটা করে লেয়ার তাকে পরীক্ষায় পাশ করতে হয়। এবার আমি একটা উদাহরণ দিই, যে কোনো মানুষ বিভিন্ন কলেজে পড়ছে, কিন্তু তাকে সার্টিফিকেট দিচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি, ঠিক আছে, কেন? ক্যালকাটা ইউনিভার্সিটি হচ্ছে মাদার কনসার্ন, যে কিনা পুরোটাকে কন্ট্রোল করছে। সেরকম জ্ঞানগঞ্জে সাংগ্রিলা হচ্ছে মেন মাদার কনসার্ন, তার আন্ডারে এই 11খানা মঠ রয়েছে। এবার এই মঠগুলোতে মানে তোমার আমার যা আধ্যাত্মিক আধার, সেই অনুযায়ী আমরা ট্রেন্ড হতে থাকি। যেমন আমি এই 4th ডাইমেনশনের মধ্যে প্রবেশ করেছিলাম, তার এক্সপিরিয়েন্সগুলো বলছি। যখন আমি 4th ডাইমেনশনে প্রবেশ করেছি, জায়গাটা কেমন না, প্রথমে তো জানতে হবে আপনি পৌঁছলেন কিভাবে। এবার এই জায়গাটা আসি। প্রথমে 4টে মঠ আছে, যেটা আমি আগে বলছি, আরেকবার বলে দিই। একটা হচ্ছে কামরূপ কামাখ্যা পাহাড়ের মধ্যে রয়েছে, একটা হচ্ছে বিন্ধ্যাচল পাহাড়ের মধ্যে, একটা হচ্ছে দ্রোণাগিরি পাহাড় রেঞ্জের মধ্যে, আরেকটা হচ্ছে কুরুক্ষেত্র যে পাহাড়ি অঞ্চল আছে ওখানে, তার গুহার মধ্যে জ্ঞানগঞ্জের অন্যতম মঠ আছে। আমি যে মঠে প্রবেশ করেছি এটা হচ্ছে দ্রোণাগিরি রেঞ্জ। দ্রোণাগিরি রেঞ্জের মধ্যে মহাবতার বাবাজির কেভ, যেটা মহাবতার বাবাজির সাধন ক্ষেত্র, মানে আমি খুব সৌভাগ্যবান, আমি সেই মঠেই প্রবেশ করেছি যেখানে অলরেডি মহাবতার বাবাজি নিজে অ্যাক্সেস করতেন। মানে লাস্ট ওনার দর্শন পাওয়া যায় সেই মঠে
মানে স্থূল শরীরে 1994-এ ওনাকে অনেকেও দর্শন করে স্থূল শরীরে 1994-এর, তারপর থেকে আর কেউ দেখতে পাইনি ওনাকে স্থূল শরীরে। তখনও যদি তার বয়স হিসেব করেন, সাংঘাতিক ব্যাপার। সাংঘাতিক ব্যাপার। ওটা কারোর আইডিয়া নেই, এক্স্যাক্ট কেউ জানে না। মোটামুটি রাফলি 2000 বছর ধরে রাখা হয়, 2000+ এটা ধরে রাখা হয়। তাহলে এনারা অমর, ওনাদের ওইভাবে মৃত্যু হয় না, এবং ওনারা ফর্মলেস, মানে সূক্ষ্ম শরীরেই থাকেন, যখন প্রয়োজন হয় তখন ওনারা শরীর ধারণ করে নেয়। কারণ এই বিজ্ঞানটা ওনাদের হাতের মুঠোয়। এইবার যে 4টে মঠ আছে, তো আমার কাছে নির্দেশ আসে যে তোমাকে জ্ঞানগঞ্জের এই মঠে যেতে হবে এবং তোমাকে এখানে 5 দিনের ট্রেনিং করতে হবে। তো ওনারা ডেকে পাঠান আমাকে, তখন বলে দেয় কি আমি তখন কিভাবে যাব। তখন আমাকে বলে দেয় তুমি এখান থেকে নৈনিতাল চলে যাও। সবাই জেনে রাখো, যদি কেউ ওই মঠে যেতে চাও এবং এক্সপিরিয়েন্স করতে চাও, মানে দর্শকরা যদি করতে চাও যেতে পারো, কিন্তু দৃষ্টিভঙ্গিটা বা চেতনাটা তবে উপলব্ধি করতে পারবে। নয়তো একটা ভৌতিক জায়গা দেখতে পাবে যেখানে গাছ আছে, গাছপালা আছে, ছোট কুটিয়া আছে, সেটা ওটা কিন্তু জ্ঞানগঞ্জের মধ্যেই বলছি, একটা স্থূল পার্ট আছে আর একটা সূক্ষ্ম পার্ট আছে, ঠিক আছে? এটা ডিপেন্ড করে তোমার দৃষ্টিশক্তির ওপর, এবং আমি কোন স্তরে রয়েছি মেন্টালি, এক্স্যাক্টলি তার উপর ডিপেন্ড করে। নয় মানে ওই জায়গা অবধি যারা কষ্ট করতে পারে পৌঁছাতে পারে, এমন অসম্ভব না, পৌঁছানো সম্ভব। জায়গাটার নাম হচ্ছে কুকুরচিনা। এবার ওই মানে কেন নামটা হচ্ছে কুকুরচিনা, অ্যাকচুয়ালি পঞ্চপাণ্ডব এক টাইমে এখানে আত্মগোপন করেছিলেন, অজ্ঞাতবাসের টাইমে এই দ্রোণাগিরি পাহাড়ের মধ্যে পঞ্চপাণ্ডব ঢুকিয়েছে। তার এবং কোন জায়গায় ছিলেন, এই জ্ঞানগঞ্জ মঠেরই ওইখানটা ওনারা ছিলেন পঞ্চপাণ্ডব। এবং খবর পেয়ে কুরু সেনা ওই জায়গা মানে নিচে এসে ছাউনি ফেলে ওখানে পঞ্চপাণ্ডবকে খোঁজে। ওখান থেকে অপভ্রংশ হয়ে নামটা হয়ে গেছে কুকুরচিনা, মানে কুরু ছাউনি, কুরুদের ছাউনি, ওটা অপভ্রংশ হয়ে গেছে কুকুরচিনা, ঠিক আছে? তো এই নামে এখন পরিচিত। এবং পাহাড়টা এখনও দুর্গম, রাস্তাটা এখনও দুর্গম, এবং পদে পদে বিপদ, এবং বন্য প্রাণী রয়েছে। ভাল্লুক ভয়ঙ্কর হচ্ছে ভাল্লুক, নেকড়ে বাঘ থাকে, সর্প তো থাকি সাথে। তো যখন আমার নির্দেশ আসে তখন আমি ওই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, এবং একটা খুব অদ্ভুত এক্সপিরিয়েন্স হয়। একটা টাইমে গিয়ে ফিল করলাম ওই জঙ্গলের মধ্যে আমি একা মানুষ, আর কোনো মানুষ নেই। আচ্ছা, আপনি কলকাতা থেকে একাই গেছিলেন? একা। তো এইসব জায়গায় একাই যেতে হয়, ঠিক আছে? এবার আমাকে যেভাবে পথ নির্দেশিকা দেওয়া হয়েছে, তুমি এখানে যাবে, এখান থেকে এই জঙ্গলের মধ্যে দিয়ে এবার ওপরে উঠবে। এবার আমরা শহরের মানুষ, পুরো জঙ্গলের মধ্যে প্রথম দিকটা অতটা অসুবিধা হয়নি, কিন্তু পরের দিকটা যখন মাঝখানে চলে গেছি তখন মানে দুপুর 12টা বাজে, 12টার সময় ঝিঝি পোকার ডাক, মানে এত ডেন্স জঙ্গল। এবার তার মধ্যে একটা ভয় থাকে বন্যজন্তু, তো একটা হাতের লাঠি নিয়ে নিয়েছি ফর সেফটি। ওই অবস্থায় করতে করতে সেই পাহাড়ি জঙ্গল দিয়ে আমি উপরে উঠছি, যেমন আমাকে নির্দেশ দেওয়া হয়েছে সেই মতো উঠছি। যাত্রাপথে একটা জিনিস উপলব্ধি করলাম, ওপর থেকে কেউ একজন আমাকে ওয়াচ করছে, কিন্তু যখন ঘুরে দেখছি একটা কি গাছের আড়ালে একটা কিছু সরে যাচ্ছে। কিন্তু মানে যেহেতু আমরা ধ্যান সাধনা করি, এটা বুঝতে পারছি যে ওপর থেকে কেউ আমাকে ওয়াচ করছে বা আমার সেফটির জন্য আমাকে ওয়াচ করছে, কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছি না, কিছু সরে যাচ্ছে। এবং একটা টাইমে গিয়ে একটা জায়গা এমন পেলাম, বিরাট বড় একটা বোল্ডার পড়ে রয়েছে, প্রায় 16-17 ফুটের একটা বোল্ডার পড়ে রয়েছে। এবং মানে আগে রাস্তা ছিল পাহাড়ি রাস্তা, ধস নেমে রাস্তাটা নেই, এবং সেই জায়গাটা প্রায় 4.5 ফুট থেকে 5 ফুট মতো জায়গা, যেটা শূন্য। একমাত্র রাস্তা হচ্ছে আমি যদি এটা টপকাতে পারি তবে আমি ওই পারে যেতে পারবো। এবার আমার কাছে কোনো সরঞ্জাম নেই, এবার আমি তো আর মাউন্টেনিয়ারিং কোর্স করা না যে আমি অত বড় প্রায় 18-19 ফুটের বোল্ডার ক্রস করতে পারবো, ও তো পারবো না। তো একমাত্র আমার কাছে অল্টারনেটিভ হচ্ছে ওই শূন্য জায়গাটা
পার হওয়া, কিন্তু লাফ মেরে যেতে হবে। লাফ লাফ মারলেও হবে না, 4.5 থেকে 5 ফুট এবং নিচে পুরো খাই, এরকম একটা সিনারিও, মানে ধরার জায়গাও নেই যে আমি কিছু ধরবো। তো ওখানটা দাঁড়িয়ে আমি একটা জিনিস চিন্তা করলাম যে খারাপ কি হবে আমার জীবনে, পড়ে যাব, মরে যাব, এর থেকে খারাপ হয় না। পড়বো, একটু 1 সেকেন্ড ব্যথা পাবো, মরে যাব। আমি তো এটা প্রথমবার মরছি না, এর আগে আমি বহুবার মরেছি, ঠিক আছে? আমি পড়ে যাব, মরে যাব, এর থেকে আর আর কিছু খারাপ নেই। কি করা যায়? ঠিক আছে, মরে যাও। পিঠে ছোট ব্যাগ ছিল, তার মানে জলের বোতল টোতল আছে, নিয়ে এবার চোখ বন্ধ করে মামাতার বাবাজিকে স্মরণ করছি, ও বাবাজিকে স্মরণ করে আমি শূন্যের ওপর পা ফেলছি। এবং আমি এবার আমার একটা সেন্স যেটা বলছে, মানে ওখানটা মানে রাস্তা ছিল, মানে খাদে চলে গেছে, আমার যেটা যেটা স্পর্শ আছে তার আঙ্গুলগুলো খালি পাথরে টাচ হচ্ছে, আর বাকি পুরো পাটা কিন্তু শূন্যে, পাটা শূন্যে। এবার একবার নিচে তাকিয়েছি, দেখছি মাথা ঘুরছে, এতটা খাই। তো ওপর দিকে তাকিয়ে এবার তো আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি মৃত্যুকে, বাবাজির নাম করছি, বাবাজি রক্ষা করো, ঠিক আছে, বাবাজির নাম করতে হতে একটা টাইমে দেখছি আমি ওই জায়গাটা পার হয়ে চলে এসেছি। এবার আমার সেন্স বলছে ওই যে মাঝের গ্যাপটা, এবার ওর ওপর তো আমার পা পড়েছে, নয়তো আমি আসবো কী করে, ওই পারে তো যেতে পারি না। কিছু একটা নরম জিনিস আমার পায়ে ঠেকছিল, যেটা আমার সেন্স বলছে কিছু একটা নরম টাইপের কোনো জিনিস আমার পায়ে ঠেকছিল, যেটা শূন্য জায়গা, কিচ্ছু নেই। ওই জায়গাটা তো আমি ক্রস করেছি বলে তো আমি এই পারে এসেছি, ওটা গ্যাপ, এরকম একটা পরিস্থিতি। আর যাই হোক, যখন চলে এসেছি কোনো ব্যাপার না, ওনাদের কৃপা প্রণাম করে এবার উঠছি। এবার করতে করতে মূল যখন ভূখণ্ডের মধ্যে আমি উঠে এসেছি, এটা হচ্ছে 8,800 ফিট ওপরে, এবং মেন যেটা জ্ঞানগঞ্জের মূল যেটা 4th ডাইমেনশন, ওটা 9,100 মতো হবে ফুট ওপরে। মানে একটা তপস্থলী বলে জায়গা আছে ওখানে, যেখানে মহাত্মারা বসে সাধনা করেন, এবং ওখানে কিছু গুহা আছে, ওগুলো গুপ্ত আকারে থাকে ওখানে আজও। সেই মানে বহু যুগ যুগ ধরে মহাত্মারা ওখানে রয়েছে, যারা ধ্যান সাধনা করে যাচ্ছেন আজও। ওনারা যদি চায় তবেই আমাদের দর্শন লাভ হবে, ওনারা যদি না চায় আমরা খুঁজেও পাবো না, এরকম একটা জায়গা। এইবার যখন আমি মূল জায়গায়, খুব কষ্টকর জায়গা, কষ্ট করে করে উঠতে হয়েছে, মানে কিছু জায়গায় উঠতে হয়েছে মানে 2 হাত 2 পা দিয়ে আমায় উঠতে হয়েছে, ঠিক আছে, মানে প্রায় 90 ডিগ্রি খাড়াই, এরকম জায়গা কিছু পার্ট আছে মাঝখানে। এগুলো খুব কষ্ট করে উঠছি, মানে একটা টাইমে মনে হচ্ছে আর পারছি না, মানে এত এত শরীর ওপরে এক্সারসাইজ করতে করতে এবার যখন মেন জায়গায় পৌঁছেছি, দূর থেকে একটা তরুণ মতো আছে, ওটা দেখলে চেনা যায়, আমায় বলে দিয়েছিল পরপর, এবং বলে তুমি যখন যাবে পাটা মাটিতে একটু ঠকঠক করবে, নিচে হলো যখন মনে হবে তখন বুঝবে তুমি জ্ঞানগঞ্জের মধ্যে চলে এসছো। এবং পুরো সবুজ ঘাসের মানে বিরাট প্রাঙ্গণ। আমার কথাটা মনে ছিল, যখন পা দিয়ে আমি মাটিতে ইয়ে করছি, ভেতরে ঢকঢক ঢকঢক আওয়াজ হচ্ছে, মানে হলো, নিচটা ফাঁকা, এবং পুরো ঘাস গালিচা মতো মনে হয় পুরো গালিচা বেছানো। তো আমি সেই মতো যেমন আমায় বলা হচ্ছে, আমি বুঝে গেছি, আমি চলে এসেছি। করে করে ভেতরে ছোট কুঠিয়া রয়েছে, ওখানে গেলাম। ওখানকার মহাত্মা ছিলেন জগদীশ প্রসাদ গিরি মহারাজ, উনি ওই জ্ঞানগঞ্জ ওনার দায়িত্বে থাকে মহাত্মা, এবং বিভিন্ন সাধকরা আসেন ওখানে, যারা আধ্যাত্মিক সাধনা, মানে আমাকে যেমন এক জায়গা থেকে বলা হয়েছে তুমি যাও ওখানে ট্রেনিং করে এসো, তেমন অন্য সাধকদেরও বিভিন্ন গুরুরা বলেন ওখানে আসো, ট্রেনিং করে এসো, যারা এখনও ফুল তৈরি হয়নি সাংগ্রিলায় প্রবেশ করার, তাদের এখান থেকে তৈরি করা হয়। এটা স্টেপ 1। এটা স্টেপ 1, একদম এটা স্টেপ 1। তো যেটা প্রশ্ন ছিল যে স্থূল শরীরে প্রবেশ করা যায় না, হ্যাঁ, এটা না, যদি স্টেপ 1 থেকে কেউ তৈরি হয়, সে কিন্তু স্থূল শরীরেই কিন্তু মূল প্রাণকেন্দ্র সাংগ্রিলায় প্রবেশ করতে পারবে। কিন্তু কেউ যদি বলে না আমি একবারে প্রবেশ করবো, সেটা সম্ভব না, মানে প্রত্যেকটা স্টেপ স্টেপ ক্রস করে করতে যেতে হবে, হবে, কোয়ালিফাই করতে হবে, তবেই কিন্তু অধিকারটা পাওয়া যাবে। কি দেখলেন ওখানে গিয়ে? এবার ওখানে যেটা এক্সপিরিয়েন্স হয়েছে, মানে ওখানে তো ঘড়ি চলে না, তো একদিন আমি একটা টেস্ট করার জন্য, যেটা কম্পাস হয়, কম্পাসে দেখছি
মানে দুটো নর্থ পোল, দুই দিকে দুটো নর্থ পোল হয়ে আছে। আর যেটা একটা সার্কেলের মান হয় 360 ডিগ্রি, ওটা দেখাচ্ছে 540 ডিগ্রি। মানে পুরো জায়গাটার মানে আমাদের এই ডাইমেনশনের সাথে ওখানে কিছু মিলছে না, মানে ঘড়ি চলে না, ঘড়ি ওখানে। চলে না, মানে সময়ের বাইরে ওটা। তাহলে ওনারা সময়ের হিসেব কি করে রাখেন? রাখার দরকারই নেই। প্রয়োজনই নেই। ওখানে বিশুদ্ধ চেতনার জায়গা, মানে ওখানে বসে খালি ধ্যান করো। এবার আমি শরীর নিয়ে গেছি, ওই মহাত্মারা ওই 4 ডাইমেনশনে ওনারা বসবাস করেন, দুটোর মধ্যে পার্থক্য আছে। এবার আমার তো শরীর, আমার তো খাদ্যের প্রয়োজন, ঠিক আছে, ওনাদের খাদ্যের প্রয়োজন নেই। খাদ্যের প্রয়োজন না, নেই, না। খান না ওনারা? না, মানে নেসেসিটি না। মানে এবার হয়তো ওখানে কি হয়, বিভিন্ন গাছের হার্বস আছে, সেগুলো দিয়ে একটা মিক্সচার করা থাকে। তো আর মানে হোমকুণ্ডের ওপরে একটা বড় পাত্র রাখা, অল টাইম ওখানে গরম জল ফুটছে, ঠিক আছে। এইবার এত ঠান্ডা তো, মানে এবার যেই ওখানে যাচ্ছে ওই গরম জল ঢেলে দিচ্ছে, গরম জলের মধ্যে ওই যে মানে হার্বসের কম্বিনেশন ওটা দিয়ে দিচ্ছে। ওটা খেয়ে নিলে না জল তেষ্টা, খিদে, কোনো কিছু আর প্রয়োজন পড়ছে না। মানে সেটা কি আপনার সঙ্গেও হলো? হ্যাঁ, আমিও খেয়েছি সেটা, আমাকেও দেওয়া হয়েছে। মানে প্রথম দিন গিয়ে তো ওই ডাইমেনশনের সাথে আমাকে মানে তৈরি হতে তো একটু সময় লাগছে, কারণ আমি একটা অন্য ডাইমেনশন থেকে গেছি, মানে মিক্সড আপ হতে তো একটু সময় লাগছে। এবং যার ফলে কি ঠান্ডাটা ভেতরে ঢুকে গেছিল আমার মধ্যে, মানে এমন কাঁপছিলাম, মানে দাঁড়াতে পারছিলাম না। তো ওই মহাত্মাই আরেকজনকে বলল, ও এইটা বেশি করে গরম জলের মধ্যে করে নিয়ে এলো, বলে পিয়ে লিজিয়ে। ওইটা আস্তে আস্তে খেতে খেতে এবার আস্তে আস্তে স্বাভাবিক হলাম। তারপর ওখানে থাকলাম এবং মানে এমনি যেটা ভৌতিক খাবার দাবার সেরকম কিছু নেই। মানে কিছু চানা আছে না, চানা ওইরকম পাওয়া যায়, ওগুলো খায় যারা পছন্দ করে। এবং অনেক মহাত্মা আছে ওখানে, স্থূল শরীরও আছে, সূক্ষ্ম শরীরও আছে মহাত্মারা, ওখানে ঘোরাঘুরি করেন। এবং ওর ওপরে আরেকটা জায়গা হচ্ছে তপস্থলী, যেটা হচ্ছে তপস্যা করার জায়গা। ওখানে মানে প্রাচীনকালের বহু যোগী পুরুষরা ওখানে তপস্যা করতেন, এবং ওর মধ্যে কিছু গুফা আছে, আজও ওনারা কিন্তু রয়েছে। ওনারা চাইলেই তবে দর্শন পাওয়া যায়, নয়তো কেউ পায় না। আচ্ছা, আমি একটা প্রশ্ন করব বলো। দাদা, যেহেতু ধরুন খাওয়া দাওয়ার কোনো বিশেষ ব্যাপার নেই, তাহলে বায়োলজিক্যাল ব্যাপারগুলো কি হয়? আমরা যেগুলো ধরুন আমাদের টয়লেটে যেতে হয় বা কিছু। টয়লেট এইবার সেটাও পরিমাণ অনেক কমে যায়, কিন্তু আমাকে তো করতে হয়েছে, আমি তো এই ডাইমেনশন থেকে গেছি না, আমাকে করতে হয়েছে। কিন্তু তার পরিমাণ, এখানে ধরো সারাদিনে হয়তো আমি 10 বার টয়লেটে যাচ্ছি, ওখানে হয়তো 3 বার যেতে হচ্ছে, প্রয়োজন পড়ছে না, তখন এনার্জিটা ওখানে ইনট্যাক্ট থাকছে। এখানে যেমন আমি হাঁটা চলা এগুলো করছি, ওখানে তো আমি ধ্যানে বসে রয়েছি, ওগুলো প্রয়োজন। এবং ওই যে পানীয়টা দিয়ে দিচ্ছে তার মধ্যেই সব কিছু রয়েছে, না কোনো খিদে পাচ্ছে বা কোনো এনার্জির অভাব, কোনো কিছুই হচ্ছে না। মানে ওটা কোনো হার্বস, অনেক রকমের হার্বস মেশানো একটা রয়েছে। আমি ওখান থেকে নিয়েও এসেছি, কলকাতা শহরে আমি নিয়েও এসেছি ওটা। তো আমি চেয়েছিলাম যে আমাকে একটু দাও, তো একটা ছেলে আছে, তো সেই আমায় দিয়েছিল, তো সেটা আমি নিয়ে আসছি। ওখানে গিয়ে আপনি কি দেখলেন? মানে পুরুষ, মহিলা, শিশু সবাই? না, শিশু দেখতে পাইনি, মহিলা আছে, মহিলাদের আলাদা ব্যবস্থা আছে থাকার, মানে কুটিয়া করা, মানে পণ্য কুটির যেমন হয় না সেরকম করা আছে ওখানে। কিছু কাঠ, মানে পাহাড়ি কাঠ কেটেও কিছু যারা ভৌতিক মানুষ, এবার আমি গেলে শোবো কোথায়? আমাকে তো একটা জায়গা দিতে হবে। ওই মানে কাঠের ওই তক্তা মতো দিয়ে রেখেছে, তার উপর মানে কম্বল মতো পেতে ওখানে, তো মানে ওখানে প্রচুর জায়গা থেকে সাধুসন্তরা আসে ওখানে ধ্যান সাধনা করতে, তো সেই মতো ওই জায়গাটা তৈরি। এবার অনেক মানুষের ধারণা হয় যে আমি যেহেতু জ্ঞানগঞ্জে একটা মঠে প্রবেশ করেছি, মানে 3 নাইট 4 ডেজের একটা প্যাকেজ ট্যুর হয়তো আমি অর্গানাইজ করছি, ঠিক আছে। মানে যারা এরকম মানসিকতা নিয়ে রাখে তাদের জন্য জ্ঞানগঞ্জ নয়, ঠিক আছে। না, একটা সময় দেখবেন এরকমও মানুষ বলছে, যা দিনকাল এসেছে এটা পসিবল না। ব্যাপার হচ্ছে ও জ্ঞানগঞ্জকে এক্সপ্লোর করতে গেলে মানসিক চেতনার জায়গাটাকে উন্মেষ না ঘটালে জ্ঞানগঞ্জকে উপলব্ধি করা যাবে না। হ্যাঁ, আমি গাছপালা বাড়ি অবধি পৌঁছে যাব, কিন্তু তার ভেতর যে চেতনাটা রয়েছে
সেই চেতনাটাকে জানতে পারবো না। ওনারা ওখানে ঠিক কি শিক্ষা দিচ্ছেন, কি শেখাচ্ছেন? ওনারা ওখানে যে শিক্ষাটা দেন, চেতনা, মানুষের চেতনার পরিবর্তন। চেতনার পরিবর্তন এখন এই যুগ সন্ধিক্ষণে চেতনার যে পরিবর্তন মানুষের মধ্যে আনতে হবে, তারই আমাদের শেখানো হচ্ছে কি করে করবে চেতনার পরিবর্তন। এই যে পডকাস্টে আমি এসেছি, 1,00,000 মানুষ ধরো এই এই পডকাস্টটা শুনছে, তাদের মনে যে চেতনার পরিবর্তনটা ঘটবে, এবং আমি অনেক কিছু টেকনিকও শিখিয়ে দিয়ে যাব যাতে আপনারাও যোগাযোগ করতে পারেন সবার সাথে, মানে সেই মহাত্মাদের সাথে। এটা সম্ভব, অসম্ভব না, মানে আমার কোনো প্রয়োজন নেই, আমি টেকনিক বলে দেবো, সেই টেকনিকগুলো বাড়িতে একটু যদি কেউ প্র্যাকটিস করে, তারা কিন্তু সেই মহাত্মাদের সাথে যোগাযোগ করতে পারে। ওনারা যোগাযোগ করতে চায়, ওরা মানুষ পায় না। কি অবাক কথা না, অদ্ভুত কথা যে ওনারা যোগাযোগ করতে চান কিন্তু মানুষ পায় না, যার সাথে কথা বলবেন, যাদের সাথে পান না। হ্যাঁ, এটা তো একটা প্রশ্ন, বড় প্রশ্ন, যে ধরুন আপনি যে পডকাস্টে এসে বা ইন্টারভিউয়ের মধ্যে দিয়ে মানুষকে এগুলো বলছেন, ওই জগতে যারা থাকেন সবকিছুর বাইরে, তাদের কি ভালো লাগছে? তারা কি আপনাকে পারমিশন দিচ্ছেন? ওনারা পারমিশন দিয়েছে, আমাকেও পারমিশন দিয়েছে, আরও বেশ কয়েকজনকে পারমিশন দিয়েছে যে তোমরা জ্ঞানগঞ্জ নিয়ে বলতে পারো। এবং যারা মানে তৈরি হচ্ছে তাদের এই হায়ার ডাইমেনশনে আনার ব্যবস্থাও তোমরাই করবে। তো আমি বেশ কয়েকজন মানে শিষ্যই বলবো বা মানে ভাই বোনই বলবো, যাদের আমি তৈরি করেছি, তার মধ্যে আমি 4 জনকে পাঠিয়েছি, এরপর আমি 4 জনকে পাঠিয়েছি, তারা করে এসছে। এবং ওখানে গুফা আছে, সেই গুফার মধ্যে বসে সাধনা করা যায়, এবং তার ভাইব্রেশন এত হাই, হ্যাঁ, মানে যে বা যারা করে আসে তারাই একমাত্র জিনিসটা বুঝতে পারবে, সাধারণ মানুষ বুঝতে পারবে না। তাও ওখানকার অরাটাই আলাদা, যে চেতনার যে ওই জায়গার পুরো বিকাশটাই আলাদা। ওখানে একটা জায়গা আছে যেটা বলছিলাম তপস্থলী, ওর একটা পয়েন্ট আছে, ওই পয়েন্টের ওখানটা বসে কেউ যদি ধ্যান করে, আর ওখানে কেউ একটা মাটি দিয়ে শিবলিঙ্গ বানিয়ে রেখেছে, কোনো মহাত্মাই হয়তো বানিয়ে রেখেছে, এবং ওইখানে তার নিচে গুহা আছে, সেই গুহার মধ্যে পাণ্ডবরা লুকিয়েছিল, জায়গাটার মাহাত্ম্য। এবং যাওয়ার আগে ওখানে ওনারা যে নিদর্শন দিয়ে গেছিল, আমরা এখানে ছিলাম, হ্যাঁ, তার ওই 5টা স্তম্ভ আজও আছে ওই জায়গায়, মানে এটাকে বলে পাণ্ডব খলি জায়গাটার নাম, ওখানে আজও আছে। এবং ওনারা যে গুহার মধ্যে ঢুকেছিলেন সেই জায়গাটা আজও আছে, এবং ওই গুহাতে বসে অনেক মহাত্মা আজও ধ্যান করছে। আমার শুনে খুব ভালো লাগলো যে ওখানে গিয়ে আপনি বাবাকে দেখেছেন, মানে শিবলিঙ্গ রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে মানে কোনো মহাত্মাই বানিয়ে দিয়েছে, ওই পাথর দিয়ে করে শিবলিঙ্গম করা। এবং ওটা হচ্ছে একদম পিক ওপরে, মানে ওই 9,200 হবে ফিট ওপরে, মানে ওখানে অসাধারণ এক্সপিরিয়েন্স, ওপর থেকে সব পিকগুলো দেখা যায়, মানে তখন আর মনে হয় না আবার বাড়ি ফিরে আসবো, ও বাকি জীবনটা ওখানেই রয়ে যাবো, কিন্তু থাকতে তো দেবে না। মানে সময়সীমা রয়েছে। হ্যাঁ, তোমাকে 5 দিনের জন্য আনা হয়েছে, তোমাকে ট্রেন করা হলো, এবার তুমি গিয়ে হোমওয়ার্ক দিয়ে দিল, এবার তুমি নিচে যাও, মানুষের জন্য কাজ করো। এবং আমরা যে কাজকর্ম করি এটা সেবা, এখানে কোনো অর্থ টাকা পয়সা কিন্তু আমরা গ্রহণ করি না, সেটা আমি আগেই বলে রাখি। তা আমরা এটার ব্যবসা না, এটা সেবা। তো জ্ঞানগঞ্জ সিদ্ধাশ্রমের যে জ্ঞান, সেই জ্ঞান এবং টেকনিক সাধারণ মানুষ যাতে জানতে পারে। তার মানে আপনি যে আপনার স্টুডেন্টদেরকে শেখাচ্ছেন, একেবারে বিনা পয়সায় শেখাচ্ছেন? একদম 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 বিনা পয়সায়। তখন আমাদের এখানে কোনো অর্থনৈতিক ট্রানজাকশন হয় না, ইভেন কি রুলসে বলা হয় তারা কোনো গিফটও দিতে পারবে না, গ্রহণ করা হয় না। হ্যাঁ, বাট যেহেতু এটা গুরু পরম্পরার বিদ্যা, তো যখন তাকে শিষ্য হিসেবে আমি গ্রহণ করছি এবং সে যখন গুরু হিসেবে আমাকে গ্রহণ করছে, তখন একটা রিচুয়ালস আছে। তো আগেকার দিনে পার্শ্বিকা একটা গুরু দক্ষিণা দিতে হতো, তো আজকালকার দিনে তো পার্শ্বিকা হয় না, তখন আমি বলে দিই 1 টাকার কয়েন 5 পিস তুমি আমায় পার্শ্বিকার রূপে খালি দেবে, ওটাই খালি গ্রহণ করা হয়, যেহেতু এটা রিচুয়ালস। আর একটা ফল আমি খালি ওটা খালি গ্রহণ করি, আর কিছু গ্রহণ করা হয় না। তো এইভাবে সবাইকে তৈরি করছি, প্রায় 280 জনের মতো এখন তৈরি হচ্ছে, আগামী দিনে এটা আরও বাড়বে। এবার প্রশ্ন হচ্ছে এরা আসছে কোথা থেকে? না, সেটাও তো একটা হ্যাঁ, ফ্যাক্টর।
অটোমেটিক্যালি এনারাই সব তাদের মধ্যে চিন্তনের চেতনার জায়গাটা তৈরি করে দিচ্ছে, যে আমি যেমন এই পকেটে এখানটা করছি, বাংলাদেশে আরেকজন করছে এবং বেঙ্গলে আরেক জায়গায় আরেক গুরু করছে, ওনারা এইভাবে সব পকেটগুলো তৈরি করেছে যাতে জ্ঞানগঞ্জ পরম্পরার সাথে যুক্ত হওয়া যায়, যারা সঠিক অর্থে কাজ করছে। আবার এর মধ্যেও কিছু নেগেটিভ ব্যাপার স্যাপার আছে, আমি তার মধ্যে ঢুকবো না, আমি কারোর আলোচনা সমালোচনা কোনোটাই করি না। অ্যাকচুয়ালি এটা একটা মোটামুটি জালের মতো কানেক্টেড, প্রত্যেকটা মানুষ প্রত্যেকের একদম একদম সঙ্গে। একদম যদি কেউ সত্যি সত্যি চায় সেই স্তরে নিজেকে নিয়ে যেতে, তাহলে একদম। সেটা সম্ভব। সম্ভব, এবং আমরা পুরো পুরো সাহায্য করি, পুরো সাহায্য করি। কেউ যদি মনে করে যে আমি সাধন মানে সংসার করে চাকরি বাকরি করে আমি সাধন মার্গে এগোতে চাই, পরম তত্ত্বকে জানতে চাই, ঈশ্বরকে জানতে চাই, ঠিক আছে, আমরা সর্বতভাবে সাহায্য করি। আমরা বলছি মানে আমি এবং সিদ্ধাশ্রম গুরু পরম্পরা, ঠিক আছে, আমরা সেই মতো পুরো কাজ করছি। আপনি এখানে কাদের কাদের পেয়েছেন যারা জ্ঞানগঞ্জে গেছেন এরকম মানুষ? মানে কলকাতা শহরে, হ্যাঁ, কলকাতা শহরে আমার জানার মধ্যে আছে 3 থেকে 4 জন মানুষ যারা সিদ্ধাশ্রমের সাথে যুক্ত, এবং তারা এক একজন মানে জীবনে সফল, এবং মানে কেউ একটা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, কেউ একজন ইঞ্জিনিয়ার, একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, উনি গেছেন। তো এরকম মানুষজনের সাথে আমার আলাপ হয়েছে, অটোমেটিক্যালি আলাপ হয়ে যায়, তখন এই ট্র্যাকের মধ্যে থাকলে অটোমেটিক্যালি যুক্ত হয়ে যায়, তারপর সেই গুরুরাই এই যুক্তগুলো করিয়ে দেয়। আপনি যখন জ্ঞানগঞ্জে গেলেন, আপনি বললেন যে প্রচুর মানে মহাত্মা ওখানে ঘুরে বেড়াচ্ছেন, কেউ সূক্ষ্ম শরীরে, কেউ স্থূল শরীরে। স্থূল শরীর। তো সূক্ষ্ম শরীরে যারা আছেন তাদের তো দেখা যায় না, তাহলে কি ফিল করা যায়? তাদের দেখা যায় অন্তর্মুখী চক্ষু দিয়ে। এবার অন্তর্মুখী চোখটা কি? যখন আমি শরীর নই, আমি আত্মা, আত্মার চোখ দিয়ে দেখা যায়। মানে যখন আপনি সেখানে ধ্যানে বসছেন? না, আমি সাপোজ একটা চেয়ারে বসে আছি, আমার সামনে দিয়ে একটা আত্মা যাচ্ছে, আমি যখন খালি চোখে দেখছি কিচ্ছু দেখতে পাচ্ছি না, যখন আমি আমার মনন শক্তিটাকে আমি কুঠস্থে নিয়ে আমার অন্তর্মুখী চোখটা যখন খুলছি, তখন সেই আত্মার যে স্বরূপ সেটাকে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, তাহলে ক্লিয়ার হবে বোঝাতে। আমি যখন শরীরের মধ্যে আছি, আমি সেইটা উপর, এবার শরীরের মধ্যে রয়েছে একজন মানুষ হেঁটে গেল, আমি তাকে দেখতে পেলাম, কিন্তু আমি কি আত্মাকে দেখতে পাচ্ছি না। যখন আমি মূল স্বরূপে আসব, তখন কি আমি যখন আত্মারূপে ওখানে উপস্থিত হব, তখন আমি আরেকজন আত্মাকে দেখতে পাবো। তার মানে এভাবেই কি আমরা সিদ্ধাইদের দেখা পাই? এক্স্যাক্টলি ওনারা তো এইভাবে দর্শন দেন। আমাদের স্থূল শরীরকে তো দর্শন দেন, আমরা নিতে পারবো না, স্থূল শরীর নিতে পারবে না, তাদের যা তেজ নিতে পারবে না। যখন আমি সূক্ষ্ম রূপে যাব, তখনই আমি তাকে নিতে পারবো, তার এনার্জিকে নিতে পারবো, স্থূল শরীর তো নিতে পারবে না। আপনি যখন গেলেন জ্ঞানগঞ্জে, কাদের কাদের দেখা পেলেন, যাদের আপনি চেনেন, যাদের সম্বন্ধে আপনি শুনেছেন? আমি যখন দেখো, স্থূল শরীরের ঘটনা বললাম, নিচের লেয়ারের মঠ, আমি তাতে গেছি স্থূল শরীরে। এবার গুরু কৃপায়, গুরুর আশীর্বাদে আমি আউটার বডি এক্সপিরিয়েন্স করেছি 2-3 বার। আমি সাংগ্রিলায় গেছি, সূক্ষ্ম শরীর। মানুষ এই জায়গাটা কিন্তু গুলিয়ে ফেলছে, যে একজন সাধারণ মানুষ ওখানে যেতে পারে না, আত্মার রূপে যেতে পারে, স্থূল শরীরে যায়। এবং আবার বলছি, স্থূল শরীরেও যাওয়া যায়, কিন্তু ওই হার্ডেলগুলো ক্রস করার পর, প্রত্যেকটা স্টেপ ক্রস করা, ওটা ফাইনাল স্টেপ। ওটা ফাইনাল স্টেপে ওখানে সম্ভব, ওই ওয়েতে সম্ভব। আরেকটা অল্টারনেটিভ ওয়ে হচ্ছে যখন আত্মা রূপে, সূক্ষ্ম রূপে যখন গুরুর সাথে থাকবে, ঠিক আছে, তখন আউটার বডি এক্সপিরিয়েন্স করা যায়। যখন প্রথমবার আমায় আউটার বডি এক্সপিরিয়েন্স করালো, যখন আমাকে ওনাদের কাছে এগুলো জলভাত, শরীর পড়ে রয়েছে, আত্মাকে বার করো। আমি বললাম, মহারাজ আমি করবো কী করে? বলে, এই মা এই জিনিস জানো না, আত্মাকে শরীর থেকে বার করতে জানো না, এ তো সহজ জিনিস। মানে আমাকে তাচ্ছিল্য করলো, আমায় বলুন, বিধিটা না শেখালে আমি, তখন উনি বিধিটা শিখিয়ে দিলেন, এইভাবে সব টেকনিক মানে পুরো। এটা কি পুরোটাই ক্রিয়াযোগের সঙ্গে যুক্ত? হ্যাঁ, পুরোটাই যুক্ত ক্রিয়াযোগের সাথে। এগুলো হচ্ছে অ্যানশিয়েন্ট হিমালয়ান টেকনিক, যেটা ক্রিয়াযোগ। আমরা বাবাজি মহারাজের যেটা যোগীরাজ শ্যামাচরণ লাহিড়িকে দান করেন,
যে তুমি এটা সাংসারিক মানুষের কাছে নিয়ে যাও। আমরা যদি একেবারে রুটে যাই তাহলে মৎস্যেন্দ্রনাথ গোরখনাথে পৌঁছতে হবে। ওনারাও তো সব ক্রিয়াবান, ঠিক আছে? তো এই ক্রিয়া যখন মানুষ শিখে যাবে, যে শরীর থেকে আত্মাটাকে বার করাটা এটা ইজি জিনিস, করা সম্ভব। এটা কেন করা সম্ভব? যে কোনোদিন করেন, যেটা প্রথমবার আমিও অবাক হয়ে গেছি। কেন? ওই বিদ্যাটা আমি জানি না বলে। আরে এরকমও করা যাবে? আমার শরীর পড়ে থাকলে আমার আত্মা ঘুরে বেড়াবে। যখন উনি শেখালেন, যখন আমি রপ্ত করে নিলাম, ও এটা পসিবল, তখন আমার কাছে এটা আমি আরামসে করতে পারি। কিন্তু ভয় লাগেনি যে আমার আত্মা যদি আবার শরীরে ফিরে না আসে? হ্যাঁ, ওখানে কিছু ব্যাপার আছে, কিছু যখন আমি শরীর থেকে বার করব, কিছু বন্ধন ক্রিয়া আছে। আমার শরীরটা তখন কি করে, মানে আমার গুরুদেব ওটাকে প্রোটেক্ট করে রাখে। সিদ্ধাশ্রম থেকে যখন আমি মনে করি আমি মেসেজ পাঠিয়ে দিই আমি আউটার বডি করছি, ঠিক আছে? ওই প্রথমে বললাম না, একটা মন্ত্র আমায় দেওয়া হয়েছিল, ওয়ান টাইম চ্যান্টিংয়ের একটা মন্ত্র দেওয়া হয়েছিল। যখনই কানেক্ট করে দিই তখন মেসেজ করে দিই যে আমি এবার আমার শরীরটাকে ছাড়ছি, ঠিক আছে? তখন একটা চক্র ঘিরে নেয়, মানে আমার স্থূল শরীরটাকে। এবার ওই শরীর থেকে আমার প্রাণবায়ু বেরিয়ে যায়। কিন্তু ওখানে আসনে এবং আমি নিজেকে দেখতে পারি যে আমি আসনে বসে রয়েছি, ধ্যান করছি, আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? এবার ওখান থেকে এবার ভাসমান অবস্থায় আমি বেরিয়ে যাই, যে কোনো জায়গায় যাওয়া, যে কোনো জায়গায়। এইবার যখন গুরু মহারাজ উনিও মানে সূক্ষ্ম রূপে আমাকে যখন নিয়ে যায় জায়গাটা, যখন ওপর দিয়ে, মানে কীরকম বলো তো, যেমন ড্রোন শট হয় না, ওপর থেকে দেখছো ওরকম সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছে। মানে আজকালকার দিনে যেমন ড্রোন শট ক্যামেরার যেমন দেখা যায়, এবং এত ক্রিস্টাল ক্লিয়ার সব কিছু দেখা যায়, স্যাটেলাইট ইমেজ, রাইট। যখন আমায় ওই সাংগ্রিলায় নিয়ে যাচ্ছে, তখন আমি জিজ্ঞেস করছি, মানে এটা অন্তর্মুখী জিজ্ঞাসা, মানে বাহ্যিক কথা তো না, অন্তর্মুখী, মহাত্মা জি ইয়ে কौन सी जगह है? তখন যে ভাইব্রেশনটা আছে, সাম্ভালা, উনি যেটা বললেন, ওনাদের ডেপথ এতটা বেশি, যেটা আমার সেন্স যেটা রিসিভ করলো, উনি খালি বললেন সাম্ভালা, এটা খালি আমি অনুভব করলাম। এবং যে জায়গাটা দেখলাম ওখানে, এবং যখন ওখানে যাচ্ছি, যে জায়গাগুলো দেখছি আমার না চেনা, মানে মনে হচ্ছে আমি এই জায়গায় আগেও এসেছি। এবং ওখানে গিয়ে যখন আমি প্রবেশ করি, ওই সবুজ বাগান, মানে এগুলো বলতে গেলে কল্পকথার মতো মনে হয়, গল্পের মতোই শোনা, গল্পের মতো। তো যারা দর্শক আছে, যদি রূপকথার গল্প শুনতে চাও শুনতে পারো, যারা মনে করবে এটা সত্যি, তো এটা বাস্তব রয়েছে। যখন ওখানে প্রবেশ করলাম, ওখানে 4টে দ্বার আছে, ঠিক আছে? মূল 4টে দ্বার। এবার মোটামুটি জ্ঞানগঞ্জটা বুঝিয়ে দিই। যে আধ্যাত্মিক শহরটা আছে, এটা মোটামুটি আমাদের হিসাবে অ্যাপ্রক্স 7 থেকে 8 মাইল বলে যে ভূখণ্ডটা দাঁড়ায়, 7 থেকে 8 মাইল হলে যে ভূখণ্ডটা দাঁড়ায়, অতটা জায়গা হচ্ছে জ্ঞানগঞ্জ সিদ্ধাশ্রম, ঠিক আছে? এবং ওখানটায় যখন ওটা ভৌতিক আকারে আসে, যখন প্রবেশের অধিকার পাওয়া যায়, স্থূল শরীর নিয়ে যখন সূক্ষ্ম শরীরে থাকে, তখন কিন্তু সেই পারমিশনটা প্রয়োজন পড়ে না, তখন যে কেউ যেতে পারছে না না না, ওই গুরুর সাহায্য লাগবে। আমি চাইলেই প্রবেশ করতে পারবো না, সূক্ষ্ম শরীরও প্রবেশ করতে পারবো না। গুরুর নির্দেশ, এবং ওখানকার মহাত্মাদের যতক্ষণ নির্দেশ না আসবে ততক্ষণ প্রবেশের অধিকার থাকবে না, সেটা তো একদম। এইবার আমার কথা বলছি না, যারা স্থূল রূপে প্রবেশ করে, আমি তো সূক্ষ্ম রূপে গেছি, এখনো আমার ওই লেয়ার বা লেভেল হয়নি যে আমি স্থূল রূপে প্রবেশ করব। কিন্তু যখন সূক্ষ্ম রূপে আমি ওখানে প্রবেশ করেছি, যেটা দেখতে পেয়েছি, চারিদিকে একটা মানে পরীক্ষা মতো করা, এবং ছোট ছোট ব্রিজ মতো আছে, ঠিক আছে? যেখান দিয়ে এবার মাঝে ওখানে কিছু রসদও আসে, গ্রাম থেকে দুধ আসে বা এরকম আসে, যারা স্থূল শরীরের ভেতরে রয়েছে মহাত্মারা, তাদের জন্য ফল আসে, ঠিক আছে? ওনাদের কাছে এগুলোর কিন্তু কোনো প্রয়োজন নেই, খাদ্যের প্রয়োজন নেই। এবার কিছু কিছু জায়গায় ওনারা গ্রহণ করে অফারিংয়ের জন্য, যেটা আমি দেখতে পেয়েছি। কেন ফলের প্রয়োজন? ওখানে একটা জায়গায় গিয়ে আমি উপলব্ধি করলাম যে এই জায়গাটা আমি চিনি, একটা লাল লাল মেটে মেটে মতো একটা বাড়ি মতো রয়েছে, বড় মতো, ঠিক আছে? এবার তোমার প্রশ্ন হবে, ওটা কি সিমেন্টের বাড়ি? স্বাভাবিক, জ্ঞানগঞ্জের না, ওটা গাছের যেমন ছাল হয় না, ওরকম ছালের মতো একটা কিছু দিয়ে তৈরি,
যখন আমি ভেতরে প্রবেশ করেছি সেই ঘরের মধ্যে, এবং ওটা আমি জানি ভেতরে কি আছে, আমি জানি ওখানে 3জন মহাত্মাকে পাবো, এবং যখন আমি এবং যে জায়গাগুলো দেখছি এগুলো আমি মনে করছি আমার জানা, এটা আমার কাছে নতুন না। যখন ভেতরে প্রবেশ করেছি এই 3জন মহাত্মা আজও রয়েছে, যারা ধরো 7,000-8,000 বছর ধরে ওখানে সাধন করে যাচ্ছে, এবং বসা অবস্থায় তাদের হাইট হচ্ছে প্রায় 5 ফুট। মানে আমাদের হিসাবে যদি যা বসে কেউ থাকে তার হাইট হচ্ছে মোটামুটি 4.5 থেকে 5 ফুট। তার মানে তারা কতটা লম্বা, এবং শরীরের ওপর চামড়া রয়েছে এবং রিবসগুলো অবধি বোঝা যাচ্ছে, আর একটা সাদা কাপড় খালি দেওয়া আছে। ওনারা ওই অবস্থায় বসে আছেন, এবং একটা রুমের মধ্যে খালি প্রদীপ জ্বলছে, এবং মানে যেমন আমরা দুর্গাপুজোর সময় কি দেখি, ঠাকুর কোথায় একটা মণ্ডপের মধ্যে রয়েছে, ওরকম একটা মণ্ডপ করা, বেদি করা, ওই বেদির ওপর ওনারা আসন করা, ওর ওপর 3জন মহাত্মা বসে রয়েছে। এবং ওখানে কি হচ্ছে, এই যে ফল আসছে, দুধ আসছে, ওনাদের অফারিংয়ের জন্য দেওয়া হয়, ওনারা গ্রহণ করেন না, কিন্তু ওটা অফারিংয়ের জন্য দেওয়া হয়, ভৌতিক আকারে দেওয়া, যেহেতু ওনারা স্থূল শরীরে রয়েছেন। যদি ওনার মনে হয় আমি একটা গ্রহণ করব, যাতে উনি গ্রহণ করতে পারে, এই জন্য ওগুলো আজও দেওয়া হয়। তো সেগুলো ওখানে তারা কারা, মানে চিনতে পারলেন কি? না, মানে প্রাচীন যুগে কোনো যোগী মহাত্মা রয়েছে, আমি ওনাদের আসল পরিচয় কিচ্ছু জানি না। তো ওখানে ওটা দর্শন হয়, এবং আমি ওখান থেকে সোজা বার হয়ে একটা জিনিস ওখানে বসছে, যে ওখানে গায়ত্রী মন্দির আছে, ঠিক আছে। এবার গায়ত্রী মন্দির ওখানে, এবং ওখানে নবমুণ্ডির আসন আছে, যেটা একসাথে প্রায় 10,000 ছেলে মেয়ে একসাথে ওখানে সাধনা করতে পারে, ওই জায়গাগুলো আছে। এবং ওখানে আরেকটা জায়গা আছে যেটাকে বলা হয় মনোহর তীর্থ। ওখানে মা ত্রিপুরা সুন্দরী হচ্ছে জ্ঞানগঞ্জের অধিষ্ঠাত্রী দেবী, এটা আজ জেনে রাখুন। মা ত্রিপুরা সুন্দরী হচ্ছে, ষোড়শী হচ্ছে জ্ঞানগঞ্জের অধিষ্ঠাত্রী দেবী। আচ্ছা, উনি ওখানে অবস্থান করেন, ওই জায়গাটাকে বলা হয় মনোহর তীর্থ, ওখানে উনি অবস্থান করেন। এবং এই যে জায়গাগুলো রয়েছে এগুলো বিভিন্ন লেয়ারে রয়েছে, মানে এবার জ্ঞানগঞ্জটা বলে একটা পার্ট না, স্তরে স্তরে রয়েছে। এবং এই যে কৈলাস পর্বত, এটাও জ্ঞানগঞ্জ, ঠিক আছে। তোমরা কৈলাসকে ভৌতিক চোখে কী দেয়, একটা পাহাড়, কিন্তু কৈলাস কোনো পাহাড় নয়, একটা মানে এটাকে বলবো একটা জ্যান্ত জীবাশ্ম দ্বারা কৈলাস, মাঝখানটা ফাঁপা। কৈলাসের ভেতর হচ্ছে 3 স্টোরেজ সিটি, 3 স্তরীয় শহর হচ্ছে কৈলাসটাকে যতটা দেখতে মনে হয় তার নিচে ভূখণ্ডে এর 3 গুণ রূপে কৈলাস নয়। একটা কনসেপ্ট হচ্ছে রাবণ এসেছিল, যেটা আমরা পড়েছি, কৈলাস পর্বত তুলে নিয়েছিল, যেটা রাবণের স্তোত্রম, যারা টাবি গলত জেলা স্তোত্রম যখন গায়, তখন মহাদেব যাতে আমাকে না তুলে নিয়ে যেতে পারে, বুড়ো আঙ্গুল দিয়ে কৈলাস চেপে রেখেছে, আমরা সবাই জানি। তার মানেটা কি, কৈলাসকে নিয়ে যাওয়া যায়। তো কোনো পাহাড়কে কি নিয়ে যাওয়া যায় না, কৈলাসকে নিয়ে যাওয়া যায় না। কৈলাসকে দেখেও যদি আপনি বাইরে থেকে দেখেন, সাধারণ পর্বতের মতো তো নয়, এবং আজ অব্দি কেউ উঠতে পারলো না, এবং ওখানে গিয়ে সময়ের হিসেব করা যায় না, এটা যারা আশেপাশে গেছেন তারা সবাই বলেছেন। এই তো মানে ওখানে একজনের ঘটনা, এটা একটা শোনা ঘটনা, এটা আমার না, একটা শোনা ঘটনা। ওখানে এক মহাত্মার সাথে একজন বাবাজির দেখা হয়েছিল, তো ওনার সাথে কথাবার্তা হয়েছে। এবার ওনার একটা ছোট কুঠিয়া মতো গুহা মতো আছে, ওখানে ধ্যান সাধনা করেন, ঠিক আছে। এইবার ওনাকে তখন জিজ্ঞেস করছে যে আপনার বয়স কত, তো বলে কত হবে, 450 এরকম তো হবে, মানে ক্যাজুয়ালি বলছে। বলে কী বলছেন 450, মানে ওনার শরীর দেখে মনে হচ্ছে তো মানে 40-45 বছর বয়স, কিন্তু হচ্ছে মানে ওই লেয়ারে 400-500 বছর হচ্ছে বাচ্চা ছেলে মেয়ে। ওখানে অনেক মানে উমা ভৈরবী মাতাও রয়েছে, সেই মাতাদের আন্ডারে অনেক বালিকাও রয়েছে যারা সাধিকা ওখানে সাধনা করে, বালকরা রয়েছে, দুটো আলাদা আছে। এবং খ্যাপাই মা হচ্ছে ওখানে
যাকে বাবাজি মহারাজের সাথে ওনাকে বোন ডাকে, ঠিক আছে, বাবাজি মহারাজ, এবং উনিই হচ্ছে বেসিক্যালি মনসা দেবী, মা আচ্ছা, মনসা দেবী। ওনার হচ্ছে নাগ রাজকন্যা উনি, মানে উনি হচ্ছে নাগেদের রাজকন্যা মা মনসা দেবী, উনি হচ্ছে খেপাই মা। সত্যি সত্যি শুনে মনে হচ্ছে রূপকথারই রূপকথা, গল্প একদম শুনছি। রূপকথার গল্প। মানে আমাদের সাধারণ মানুষের পক্ষে আমি জানি না কতটা এটা না, বোঝা বোঝা সম্ভব বা আর নেওয়া কতটা সম্ভব না। বিশ্বাস করা সম্ভব, Exactly. এটাও একটা বড় প্রশ্ন। এটা বড় প্রশ্ন। তো অনেক মানুষই এটা কমেন্ট করবে যে এটা রূপকথা, ঠিক আছে। তো আমি কিছু মনে করি না। ঠিক আছে, তুমি যদি মনে করো এটা রূপকথা, রূপকথা সেই। না, এই রূপকথা যদি একদিন বাস্তবে সবার সামনে চলে আসে তাহলে আমি তো দারুণ খুশি হব। এবং আমরা চাই, মানে আমরা চাই এই রূপকথার মধ্যে প্রবেশ করো, তার জন্য আমরা জাস্ট তৈরি করে দেবো। কিন্তু ওই বলে দিলাম, যাদের কনসেপ্ট আছে 3 নাইট 4 ডেজের প্যাকেজ ট্যুর, তারা কিন্তু এই জিনিসগুলো বুঝবে না। যারা ভেতর থেকে আসবে, না এই দাদা যখন এই কথা বলছে নিঃস্বার্থ হয়ে বলছে, আমি তো কারোর থেকে কোনো অর্থ নিচ্ছি না, আমি সেবা দিচ্ছি, আমি তোমায় তৈরি করব, তুমি এক পা এগিয়ে আসো, আমি তোমায় তৈরি করে দেবো, তুমি ওখানে যাও, আগে শিখে নাও, গিয়ে ওখানে যাও, প্রবেশ করে এবার ফিরে এসে আমায় বলো। আপনি কাদের কাদের দর্শন পেয়েছেন এখনো পর্যন্ত, সূক্ষ্ম শরীরে বা স্থূল শরীরে? যোগীরা শ্যামাচরণ লাহিড়ী, ওনার লাহিড়ী দর্শন, বাবা? লাহিড়ী বাবার দর্শন পেয়েছি, আনন্দময়ী মার পেয়েছি, সীতারাম দাস ওঙ্কারনাথের পেয়েছি, আর বাবাজি মহারাজকে 2 বার পেয়েছি। ওনাকে পেয়েছেন? হ্যাঁ, সূক্ষ্ম শরীরে, ঠিক আছে। কেমন দেখতে ওনাকে? আমি বলছি বারবার, আমি অন্তর্মুখী চোখ দিয়ে দেখেছি, ঠিক আছে। মানুষ সাধারণত এগুলো বোঝে না। ওনাকে যেরকম দেখতে, হ্যাঁ, কাছাকাছি, কিন্তু যে ছবিগুলো আমরা দেখি ওরকম হ্যাঁ, নয়। মানে আমি ওটাই জানতে চাইছি যে মেলে কি? না, হ্যাঁ, এবার অনেকটা কাছাকাছি বলা যায়, কিন্তু এরকম নয় উনি দেখতে। এবং যে রূপে আমি দেখেছি, 2 বারই দেখেছি একই রূপে, মানে একটু কার্লি হেয়ার আছে এবং ব্রাউনিশ কার্লি হেয়ার আছে, ওনার লম্বা চুল আছে, এবং এই যেটা ছবিতে আছে ওরকম না, ওনার এই চোয়ালগুলো কিন্তু একটু লম্বা, এরকম টাইপের চোয়ালটা, ঠিক আছে। ওই জায়গাটার মানে একটা ছবির রূপ দিয়েছে তো, যাতে সুন্দর মানে মানে ও তো কল্পনার বাইরে, মানে এত পবিত্রতা ওনার মধ্যে ভর্তি, কিন্তু যেরকম আমরা ছবিতে দেখি যে লুকটা, ওরকম না, একটু রাফ টাইপের লুকটা। এবং হাইট প্রায় 6 ফুট 2 ইঞ্চি কি 3 ইঞ্চি বা 6.5 ফুট মতো হবে ওনার, যেটা আমি দেখেছি অন্তর্মুখী চোখ দিয়ে। এটা হয়েছে। তারপর পরবর্তীকালে আরেকটা পর্ব আসে, কেশবজি মহারাজ, ব্রহ্মজ্ঞানী মহাপুরুষ, ওনার দর্শন হয়। আমি এবার আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে কিভাবে আমরা নিজেদেরকে তৈরি করব এই স্টেজে যাতে আমরা পৌঁছতে পারি। ফার্স্টেই আমি বলবো, যারা স্টেপ বাই স্টেপ এগোতে চাও, একটা কথাই বলবো, নিজের শ্বাসকে আগে জানতে হবে। প্রাণ শক্তি, আমাদের যে প্রাণ শক্তি, আমাদের শ্বাস, ঠিক আছে। প্রথমে কি করতে হবে, আমি বলি 20 মিনিটস বসো, 24 ঘন্টার মধ্যে 20 মিনিট বার করাই যায়। 20 মিনিট বসে নিজের খালি শ্বাসকে দেখো, শ্বাস ভেতরে ইনহেল এক্সেল, আর কিচ্ছু করার, কোনো মন্ত্র কিচ্ছু নেই, খালি বস। যখন মানুষ না বসতে পারে না, এই হ্যাবিটটা খুব প্রয়োজন। যখন 20 মিনিট যে বসা শুরু করবে, ঠিক আছে, একটা নির্দিষ্ট সময় করে নেবে, সে রাতে হোক, দিনে হোক, ভোরে হোক, যখন খুশি, যে 20 মিনিট আমি চুপ করে বসে থাকবো, কিচ্ছু করব না। এবার তো সে 20 মিনিট বসছে, খালি শ্বাসকে দেখে যাও, আর কিচ্ছু করতে হবে না। শ্বাস, তোমার ভেতরে শ্বাস এলো, শ্বাস বাইরে যাচ্ছে, এটা দেখতে থাকো। এটা আমরা বলি 30 দিন করো, ঠিক আছে। কেউ যদি টানা 30 দিন করে, খুব ভালো, তখন আমরা বলি এবার তুমি 5 মিনিট বাড়াও, 25 মিনিট। 25 মিনিট, ঠিক আছে। 1 মাস আরও 25 মিনিট করো, তাহলে ফার্স্ট 20 মিনিট, তারপর 25 মিনিট, যখন 3 মাস হয় আধ ঘন্টা করো, 30 মিনিট। 3rd মান্থ থেকে। যখন 3 মাস সে করে নিল, এইবার বলো 31 মিনিট, একদিন বাড়াও। যখনই একদিন বাড়ানো হবে, যখন 31 দিন হবে, ম্যাজিকটা স্টার্ট হয়ে যাবে। এবার পুরো যে এটা তো শরীর, এটা একটা মেশিন, এই মেশিনটা তখন সেই ডাইমেনশনের সাথে অ্যাক্টিভেট হয়ে যাবে।
কীরকম অ্যাক্টিভেট, মানে ওখান থেকে মেসেজ আসবে, ব্রহ্মাণ্ডীয় জ্ঞান, ব্রহ্মাণ্ডের যত জ্ঞান আছে সেই জ্ঞানগুলো আসতে থাকবে। কোনো কোনো মানুষ হয়তো জীবনে স্কুলে পড়াশোনা করেনি, কিন্তু তার মধ্যে এমন জ্ঞান আসবে, সে অনেক ডক্টরেট মানুষের সাথে কমিউনিকেট করতে পারবে সেই জ্ঞানের আধারে। ঠিক আছে, যে কোনো টপিকে সে আলোচনা করতে পারবে। তো সেগুলো হচ্ছে পরম জ্ঞান, সে আসতে হবে। হ্যাঁ, বাট যখন জ্ঞান আসে তার সাথে একটা জিনিস ফ্রি আসে, অহংকার। এক্ষেত্রেও আসতে পারে অহংকার, বাবা আমি এত কিছু জানতে পারছি, আমি এখন ঈশ্বরের সন্তান হয়ে গেছি, অহং আসবে। এটা ওখানেই তো সব শেষ। ওখানেই শেষ। এবার অহংয়ের কি প্যারামিটার্স আছে সেটাও জানতে হবে, যে অহংটা আসে কি করে। আমাদের মোটামুটি 4 রকমের প্যারামিটার্স থাকে। তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে মানুষের রূপের অহংকার, একটা হচ্ছে অর্থের অহংকার, একটা হচ্ছে বংশ পরিচয়ের অহংকার, আরেকটা হচ্ছে জ্ঞানের অহংকার। এবং এই জ্ঞানের অহংকারটা মারাত্মক। কি হয়, আমি অনেক জেনে গেছি, এটাই হচ্ছে তার সাধন মার্গের সবচেয়ে বড় বাধা। তো আমি বলি, আমরা পড়াশোনা করি কেন? এই ভৌতিক নলেজের জন্য। কিন্তু আধ্যাত্মিক নলেজের জন্য তো আমার পড়াশোনার কোনো প্রয়োজন নেই। সেখানে কি জানতে হয়, যে ওখানে যে বিলিফ সিস্টেমটা আমি প্র্যাকটিস করে তাদের বলি, নিজেকে বলো আমার মতো মহামূর্খ এই পৃথিবীতে কেউ নেই, তবেই পরম জ্ঞানের দরজা তোমার সামনে খুলে যাবে। নিজেকে খালি না করলে আসবে, খালি না করলে ওই জ্ঞান আসবে না। এবং ওই অহংকার মুক্ত যখনই সে হয়ে যাবে, তখনই পরম জ্ঞানের অধিকার হবে। তার জন্য এই 30 দিনের ওয়ার্কশপ, মানে সিস্টেমটা 90 দিনের আমি এই সিস্টেমটা বলে দিই। যারা এটা পরীক্ষা করে দেখতে পারে, করতে পারে, এবং আমার কোনো প্রয়োজন নেই, তারা অটোমেটিক্যালি কানেক্ট হবে। কিন্তু ওই আধ ঘন্টা চুপ করে বসে থাকা, এটা হচ্ছে বড় জিনিস। মানে বেস্ট জিনিস হচ্ছে কি, ডুইং নাথিং ইজ দ্য বেস্ট সাধনা। কিচ্ছু করছি না, চুপ করে খালি বসে থাকি, অবজার্ভ, নিজেকে খালি অবজার্ভ করো, নিজেকে অবজার্ভ করো। এবং এটাই হচ্ছে কিন্তু মোক্ষ লাভের রাস্তা। এই যে মোক্ষ লাভ করবো, এটাই হচ্ছে ফার্স্ট স্টেপ মোক্ষ লাভের। ঠিক আছে, তো কি করে মোক্ষ, অনেকেই প্রশ্ন করে দাদা মোক্ষ লাভ কী করে হবে, আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে ডিট্যাচমেন্ট ফ্রম আই। আমার বাড়ি, আমার গাড়ি, আমার সন্তান, আমার জিনিস, এই আই, এটা থেকে যখন নিজেকে ডিটাচ করে নেবে, যে আই এম আ সোল, যখন এই পারসেপশন তোমার মধ্যে ঢুকে যাবে, তখনই তোমার মধ্যে ডিট্যাচমেন্ট ফ্রম আই ঘটবে, আমিত্ব থেকে মুক্তি। সেটাই হচ্ছে মোক্ষের মূল উদ্দেশ্য বা মূল জায়গা, এটাই হচ্ছে। এবার এটা তো গেল ফার্স্ট স্টেপ, হ্যাঁ, মানে ভান্ডারটা তৈরি হলো। এবার ভান্ডার তৈরি হলো। এরপর স্টেপ বাই স্টেপ আছে। ফার্স্ট এইটা দিয়ে কানেকশন করাটা তৈরি করে শিখিয়ে দিলাম। ঠিক আছে, এবার যখন ফিজিক্যালি ওই জায়গাগুলো যাওয়া হয়, তখন বিভিন্ন প্রাণায়াম টেকনিক আছে, সেই টেকনিকগুলো শেখাই। কেন? ওখানে শ্বাসকে কন্ট্রোল করতে হয়। কুম্ভক, মানে কে কতক্ষণ কুম্ভক করতে পারে, তার বিভিন্ন প্রসিডিওর আছে, সেগুলো আমরা টেকনিক, প্রসিডিওর বলবো টেকনিক, সেই টেকনিকগুলো আমরা শেখাই। যে শ্বাসকে ভাঙা শেখো, এবং একটা টাইমে তোমার কাছে আর শ্বাস থাকবে না, তুমি বেঁচে রয়েছো কিন্তু তোমার শ্বাস চলবে না। ঠিক আছে, এই বিভিন্ন যোগী মারা করে দেখায়, ডাক্তারকে ডাকে বলে টেস্ট করে দেখো, ডাক্তার বলে কোনো সার নেই ভেতরে, কোনো শ্বাস প্রশ্বাস কিছু চলছে না, কিন্তু সে দিব্যি কথা বলছে। এগুলো হচ্ছে সব প্রাচীন টেকনিক, আমাদের প্রাচীন সব টেকনিক। এটা তো যথেষ্ট কঠিন, এত সহজে তো আমরা পারবো না। না, এটা হচ্ছে ভুল ধারণা। এভরিথিং ইজ পসিবল, এতটা আমি বুঝতে পেরেছি, সব কিছু পসিবল। কিন্তু আগে আমরা ভয় পেয়ে যাই, আমরা পারবো। ওই যেটা আমার হয়েছিল আউটার বডি এক্সপিরিয়েন্স, আমার বসে থাকবো, আমার শরীর থেকে আত্মা বেরিয়ে যাবে, এটা কি করে হয়? না, যখন টেকনিকটা বুঝে গেল, আচ্ছা এটা পসিবল। ঠিক আছে, এরকম নাথিং ইজ ইম্পসিবল এখানে। মানে এখানে কি ওনারা সিদ্ধাশ্রম একটা জিনিসই দেখে, যে তোমার একটা টাস্কে তুমি বসো কিনা, বাকিটা ওনারা তৈরি করে নেন। এবার ওনারা বলেন তুমি 1 পা এগিয়ে এসো, আমরা 10 পা নেমে আসবো তোমাকে তৈরি করার জন্য। সিদ্ধাশ্রম যে আমাদের সঙ্গে যোগাযোগ করছে, এটা আমরা বুঝবো কি করে? সেটা বুঝবে এই কারণে, বিভিন্ন আধ্যাত্মিক মানুষ এবং আধ্যাত্মিক জ্ঞানের সাথে যুক্ত হতে থাকবে, এনাদের কমিউনিকেশন বা এনাদের কাছাকাছি সব চলে আসবে। তার মানে সিদ্ধাশ্রম চাইছে তোমার মাধ্যমে যে এই যে চেতনা বা ওনাদের যে মেসেজ, সেটা জনগণের কাছে পৌঁছায়। যেমন আজ আমি
তোমার পডকাস্টে এসেছি। তো আমার মেসেজ হচ্ছে মানুষের মধ্যে চেতনার বিকাশ ঘটানো, সত্যকে জানো, নিজের চেতনাকে বোঝো, এই চৈতন্য লাভ কী করতে হয় সেই জায়গাটা এসো। এটা হচ্ছে সিদ্ধাশ্রমের মেসেজ। আমার শরীরটা কি একটা মেশিন, ভাই এই মেশিন একটা মিডিয়ার মানে একটা স্তরে কমিউনিকেশন সিস্টেমের জন্য আমি তোমার চ্যানেলে এসে এটা বলছি, তো ঘরে ঘরে মানুষের কাছে এটা পৌঁছে যাবে। আগে একটা সময় ছিল আমরা জানতাম যে এই ধরনের জিনিসগুলো মানুষ খুব লুকিয়ে রাখে, কিন্তু বর্তমানে আমরা কিন্তু জ্ঞানগঞ্জের কথা প্রচুর শুনতে পাচ্ছি। তার মানে সত্যিই কি জ্ঞানগঞ্জ চাইছে যে আমরা সবাই জানি জ্ঞানগঞ্জের ওনারা কথা? চাইছেন, ওনারা চাইছেন, কিন্তু তার জন্য তোমাকে মিনিমাম তৈরি হতে হবে। ওনারা মানে হয় না আগেকার পরীক্ষাতে গ্রেস মার্ক দিয়ে পাশ করিয়ে দেওয়া, জ্ঞানগঞ্জ এখন এটাই করছে, যারা মোটামুটি তৈরি হচ্ছে কিন্তু আপ টু দ্য মার্ক না, মানে তাদের এখনও ষটচক্র জাগরণ ঘটেনি, কিন্তু এর মোটামুটি সে অনাহত চক্র অবধি এসে গেছে যে এতটা বাকি আছে, চলো একে গ্রেস মার্ক দিয়ে করে দাও, এইরকম ব্যাপারটা হয়ে গেছে। তার মানে এটা যুগ সন্ধিক্ষণ চলছে, যা অ্যাডভান্টেজ পাওয়া যাবে আর 5 বছর এই অ্যাডভান্টেজটা পাওয়া যাবে। যে সাধনা করতে হয়তো 2 বছর সময় লাগতো, সেই সাধনাটা এই কলির এই যুগ সন্ধিক্ষণে একদিন করলেই কিন্তু লাভ পাওয়া যাবে। আপনি বলছেন যুগ সন্ধিক্ষণ, তার মানে আপনি বলছেন কলিযুগের একেবারে শেষে চলে এসেছি হ্যাঁ, আমরা? এবার এইটা নিয়ে ব্যাপার আছে, এই যে মানুষের চেতনার পরিবর্তন ঘটবে, বিভিন্ন রকম পরিবর্তন ঘটছে, এবং ধর্মীয় অন্ধ যে জায়গাগুলো রয়েছে তারও পরিবর্তন ঘটবে, সব চেঞ্জেস হওয়া শুরু হচ্ছে, অলরেডি কাজ শুরু হয়ে গেছে। আমাদের কাছে চেতনার পরিবর্তন করা, আর ওনারা সূক্ষ্ম রূপে সেই চেতনারই পরিবর্তন ঘটাচ্ছে। সত্যকে মানুষ জানতে পারছে, যা এতদিন আমাদের যে ইতিহাস এগুলো সব আমাদের জানানো হয়নি, আমাদের সত্যিকারের যত ইতিহাস সেই ইতিহাসগুলো এখন সবার সামনে আসবে, সত্যকে আমরা জানবো, তারপর চেতনার বিকাশ ঘটবে, এবং মানে আগামী দিনে মানে আমাদের যে ভারতবর্ষ সেই ভূমি সারা পৃথিবীতে মানে সবার একটা মানে কি বলবো সবার একটা ভারত আবার ভারত জগৎ জগৎ সভায় সবাই শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আসন আসন লবে। লবে, ওইটাই, ওই জায়গাটাই তৈরি হচ্ছে। মানে এই এই জায়গাটা মানে বোঝার ব্যাপার, এবং জ্ঞানগঞ্জ সিদ্ধাশ্রমটাকে উপলব্ধির ব্যাপার, এটা দৃশ্যের ব্যাপারটা অতটা প্রাধান্য নেই। মানে আমি জ্ঞানগঞ্জ সাংগ্রিলায় প্রবেশ করব সেটা কিন্তু অত মানে আমার প্রয়োজন না। আমার যেটা প্রয়োজন আছে তাদের জ্ঞান, যেটা তো আমি আউটার বডিতে তাদের জ্ঞান পেয়ে যাচ্ছি, তাই তো তার নাম জ্ঞানগঞ্জ। জ্ঞানগঞ্জ এইটাই, ওটা হচ্ছে জ্ঞানের ট্রান্সফরমেশন, এটা হচ্ছে জ্ঞানলোক, জ্ঞানের লোক। হয়তো এই কারণেই মানুষ আস্তে আস্তে আধ্যাত্মিক দিকে ঝুঁকছে, এবং এখন ইয়াং অল্প জেনারেশন, হ্যাঁ এখন অল্প ইয়াং বয়সী জেনারেশন ঢুকছে, ছেলেমেয়েরা। এটা কেন ঢুকছে, যাদের এখন পার্টি করার সময় তারা ঢুকছে, বিদেশে যারা যে জীবনযাপন করতো ফার্স্ট জীবনযাপন যারা বিদেশি আছে তারা এর মধ্যে ঢুকছে, অ্যাকচুয়ালি সারা পৃথিবী জুড়ে এখন কিন্তু অ্যাস্ট্রাল ট্রাভেল নিয়ে কথা হয়। কথা হচ্ছে। আজ থেকে 10 বছর আগেও না এতটা ছিল হতো না, না। ছিল না, ঠিক বলছো, এটা নিয়ে এখন আলোচনা হচ্ছে। এবং এই যে অ্যাস্ট্রাল ট্রাভেল বা এই কমিউনিকেশন, এটা তো বেসিক্যালি কমিউনিকেশন, আমি ট্রাভেল করে কোনো কমিউনিকেশন করছি। এবং যেটা আমি জানতে পেরেছি রাশিয়ান পাইলটরা এই সিস্টেম প্র্যাকটিস করছে, পাইলট যারা রয়েছে এবং যারা অ্যাস্ট্রোনট তারা এই সিস্টেমটা তাদের শেখানো হয়েছে, মানে ভারতবর্ষেরই কোনো যোগী পুরুষ গিয়ে শিখিয়েছেন। এবার তারা একটা অন্য ডাইমেনশনে রয়েছে, সেখান থেকে কমিউনিকেট করবে। যেমন আমার মানে বিশেষ 1-2 জন শিষ্য আছে যাদের আমি তৈরি করেছি, যখন আমি এই শরীরে থাকবো না ওদের ওই ফ্রিকোয়েন্সিটা শিখিয়ে দিয়েছি, যখন আমি শরীরে তোরা কিন্তু রীতিমতো আমার সাথে যোগাযোগ করতে পারবি। আমি তো আত্মার রূপে রয়েছি, আমার শরীরটা শেষ হয়ে গেল, আমি তো আছি। কিন্তু সেই আত্মার জন্ম হবে না। কোনটা? সেই আত্মার জন্ম হবে না, কারণ আমরা ওখান থেকে লুপিংটা শিখে গেছি, মানে লুপ থেকে বেরোনোটা শিখে গেছে। ঠিক আছে, যখন আমরা ওই এটা সবাই জানে না, তো শেখানো হচ্ছে যে কি করে ওই লুপ থেকে বেরিয়ে যাও, যে এই জন্মমৃত্যুর চক্র থেকে বেরিয়ে যেতে হবে। তোমার কর্ম ভালো না মন্দ ওটা ম্যান্ডেটারি না, ওখানে এটা ম্যান্ডেটারি না, ঠিক আছে, ওটা চক্রের জন্য ম্যান্ডেটারি। যখন তুমি লুপের মধ্যে ফাঁসবে তখন জন্মমৃত্যু চক্রটা ঘুরবে। যখন ওই লুপ থেকে বার হওয়া যায়, আমাদের যখন মৃত্যু ঘটে 7 মিনিট খুব ভাইটাল। যেমন আগেকার দিনে ক্যাসেট প্লেয়ার হতো না,
একটার পর একটা গান হয়ে যেত, আমরা রিভাইন্ড টিপতাম, আবার সব ঘুরে আবার জিরোতে চলে আসতো, আবার একটা একটা করে আমরা গান শুনতাম। তেমনই আমাদের পুরো সারা জীবনটা এই 7 মিনিটে রেকর্ড হয়। এবং বিজ্ঞানও যেটা বলছে, আমাদের ব্রেন অ্যাক্টিভেট থাকে 7 মিনিট, ঠিক আছে? এবং এই শরীরের মধ্যে আমার আত্মা বসে রয়েছে, এনার্জি, এবং এই আত্মার ওজন হচ্ছে 21 গ্রাম। এটা গুগল করেও দেখা যেত, এটা পরীক্ষা করা হচ্ছে, রিসার্চে বলা হচ্ছে যে একটা মনুষ্য আত্মা আর একটা পিঁপড়ার আত্মার আলাদা ওজন হবে। একটা মনুষ্য আত্মার ওজন হচ্ছে 21 গ্রাম, 21 গ্রামস। ওটা গুগল করেও দেখে নিতে পারো, ঠিক আছে? এবং মানে এটা রিসার্চ হয়েছে, রিসার্চে এটা বাড়ো। তাহলে আত্মাটা থাকে কোথায়? আমার শরীরে রয়েছে। সেটা থাকে আমাদের মস্তিষ্কের একটা প্রকোষ্ঠ আছে, সেই প্রকোষ্ঠের মধ্যে বায়বীয় ফর্মে আত্মা থাকে, যেটা এনার্জি, আমার মূল স্বরূপ, ঠিক আছে? সেটা কোন জায়গায়? এই যে আমাদের মাথার পেছনটায় একটা ব্রহ্মরন্ধ্র থাকে, ঠিক আছে? আর আমরা যেখানটা ধ্যান করি, এই যে এই জায়গাটা যেটা ধ্যান করি, যদি তুমি একটা কাল্পনিক 90 ডিগ্রি অ্যাঙ্গেল করো, যে জায়গাটা পাবে সেটা হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড। ঠিক তার সাথে আত্মা ওখানটায় জড়িত। একটা ছোট্ট প্রকোষ্ঠের মধ্যে আত্মা থাকে। যখন আমাদের মৃত্যু হয় তখন বিভিন্ন পথ দিয়ে আত্মা বেরিয়ে যায় আমাদের শরীরটা, বোঝা যায় সেটা বোঝা যায়। এবং এই যে 7 মিনিট, এটা হচ্ছে এই 7 মিনিটের মধ্যে লুপটা তৈরি হচ্ছে জন্ম মৃত্যুর, এবং ওখানেই মেন রহস্যটা লুকিয়ে রয়েছে। ওই 7 মিনিটের মধ্যে আপনাকে ওই লুপ থেকে বেরোতে হবে। একদম একদম, নয়তো আবার আমি নেক্সট সার্কেলে ঢুকে যাব। ওখানটাই হচ্ছে মেন রহস্য। ওটা যখন আপ টু দ্য মার্ক তৈরি হয়ে যাবে, তখন তাকে এই রহস্যটা আমরা দিয়ে দিচ্ছি যে এইবার তুমি এই রহস্যটা জেনে গেলে, এবার প্র্যাকটিস করতে থাকো। এবার তুমি প্র্যাকটিস করলে আমি তোমায় মানে সিক্রেটটা শিখিয়ে দিলাম যে কী করে এটা থেকে মুক্ত হবে। এবার তুমি, হ্যাঁ দাদা তো আমায় দারুণ জিনিস শিখিয়ে দিল, আমাকে আর জন্মাতে হবে না। এবার তুমি প্র্যাকটিস করলে না। এবার 10 বছর পর তোমার ফিজিক্যালি মৃত্যু হলো, এবার তো তুমি পয়েন্টটাকেই খুঁজে পাবে না যে আমি কোন পয়েন্টটা থেকে বার হবো। তো ইউ হ্যাভ টু রেগুলার প্র্যাকটিস, চার্জ আপ করে রাখতে হয়। আমাদের আগে তো তাই হতো না, আগের যে যোগী মানে মহাযোগীরা যারা ছিলেন তারা তো এগুলোই প্র্যাকটিস করতেন। একদম, মানে কালের নিয়মে আস্তে আস্তে আমরা সবই ভুলে গেছি। সব ভুলে সবথেকে গেছি। ভালো ব্যাপার যে আস্তে আস্তে আবার ফেরত আসছে না, সবকিছু। জ্ঞানগঞ্জের মহাত্মারা বলছে আমরা গুপ্ত করতে করতে সব লুপ্ত করে ফেলেছি। আমি ওয়ার্ডটা আবার বলছি, গুপ্ত করতে করতে লুপ্ত করে ফেলেছি আমাদের এই মহান জ্ঞান। তার কারণ আজ যদি না দিই, পরবর্তী জেনারেশনের কাছে আর থাকবে না। কেন ওনারা ওপেন করে দিচ্ছে জ্ঞানটা? ওনারা বলছে যা আছে সিক্রেট দিয়ে দাও, যার বোঝার সে ঠিক বুঝে যাবে, যার নেওয়ার ওখান থেকে সে ঠিক নিয়ে নেবে, কিন্তু যার না বোঝার সে কিচ্ছু বুঝবে না। দিয়ে দাও, কিচ্ছু আর রাখবে না। যা সিক্রেট আছে, মানে অনেক স্তম্ভন ক্রিয়া আছে, যেমন জঙ্গলের মধ্যে রয়েছে, সামনে একটা বাঘ চলে এলো, একটা মন্ত্রের দ্বারা তাকে স্থির করে দিলাম, ঠিক আছে? এগুলো তো সব রয়েছে আমাদের গুপ্তবিদ্যার মধ্যে রয়েছে। আপনি ঠিকই বলেছেন, গুপ্ত করতে করতে লুপ্ত সব লুপ্ত হয়ে গেছে, আর নেই। এখনো লাস্ট টাইম যা আছে দিয়ে দাও। যখন দিয়ে দেবে ব্যাস, তাহলে কি পরবর্তী জেনারেশন এটাকে ক্যারেট ফরওয়ার্ড করতে পারবে, নয়তো এখানেই শেষ হয়ে যাবে। একদম। আমার কিন্তু দারুণ লাগলো আপনার সাথে আলোচনা করে, মানে অনেক রসদ পেলাম, মনের অনেক রসদ পেলাম, আমার দারুণ লাগলো। আগামী দিনে আবার আসবো, কথা দিয়ে গেলাম, আরো প্রচুর রহস্য। এবং আরেকটা বলে যাচ্ছি, 2027 সালে আবার জ্ঞানগঞ্জ যাচ্ছি আমি 4 মাসের জন্য। কোন ডাইমেনশনে আমাকে নিয়ে যাচ্ছে এখনো অবধি জানি না, এবং কথা দিয়ে গেলাম ওখান থেকে ফিরে এসে ফার্স্ট পডকাস্ট তোমার চ্যানেলে করব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এবং মানুষ লাইভ যাতে জানতে পারে যে এক্সপিরিয়েন্সটা আমি করে আসবো, ঠিক আছে? এই কথা রইল। একদম, খুব ভালো থাকবেন, আর তোমরাও ভালো থাকবে, সুস্থ থাকবেন। একদম একদম, সবাই সুস্থ আনন্দের সাথে জীবনকে অতিবাহিত করো। সর্বদা তোমাদের ওপর কৃপা দৃষ্টি থাকুক মায়ের। জয় মা, জয় গুরু, জয় মা, জয় গুরু।